তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি, ঠিক আছে? ওকে, এখন আমরা আমাদের ক্লাসটা শুরু করব। কালকে ক্লাস কালকে ক্লাসটা করা হয়েছে তোমাদের? ইকোনমিক্সের প্রথম ক্লাসটা কালকে না, আমি সম্ভবত কালকে তোমাদেরকে রেকর্ডেড ক্লাসের লিংক দিছিলাম। করা হয়েছে তোমাদের? আচ্ছা, তাহলে আজকে আমরা নতুনটা শুরু করব, মানে শেষটা। ত্রিকোণমিতির আমরা দুইটা ভাগে ভাগ করে নিয়েছিলাম, প্রথমটা আমরা শেষ করছি। আজকে মোটামুটি কিছু ট্রিকি ম্যাথ করব, যেগুলো আচ্ছা আচ্ছা এই ম্যাথটা তো আমরা সবাই পরিচিত না, এই ম্যাথটার সাথে পরিচিত না, বোর্ডে অনেকবার করছি না, মনে আছে সম্ভবত সবার। যাই হোক, তো এইখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, π/16 আছে। আমরা কি π/16 এর ভ্যালু জানি? আমরা কিন্তু π/16 এর ভ্যালু জানি না। আমরা π/4 হইলে ভ্যালুটা জানতাম। তাহলে আমাদের কাজ কি বলতো? এই π/16 কে π/4 বানানো, π/16 কে π/4 বানানো। তো এই জন্য আমরা কি করতে পারি? দেখো এইখানে প্রমাণ করতে বলছে, তার মানে সমানের এই পাশে অলরেডি রুটটা দেখতেছি আমরা। সমানের এই পাশে যদি রুট থাকে তাহলে আমাদের সমানের অপর পাশেও রুট আনতেই হবে। তো আমরা কাজ করি, আমরা 2 sin π/16 এর উপর একটা রুট দিব। একটা রুট যদি দেয় তাহলে দুই তো আর দুই থাকলো না, √2 হয়ে গেল। এই জন্য কি আমার আর একটা 2 দিতে হবে, তার মানে 4 হইলো, 4 কে রুট করলে 2 পাওয়া যায়। আবার তোমার সাইন কে স্কোয়ার করলে, হ্যাঁ এখন ঠিক আছে। এখন ঠিক আছে না? দেখো তো, এখন কিন্তু ঠিক আছে। এটা আর এই জিনিসটা, সমানের যে বাম পক্ষটা, এখন কিন্তু ঠিক আছে। তো এখন তোমরা একটা সূত্র পড়ছিলাম, বা কালকে আমরা একটা সূত্র পড়াইছিলাম, সেটা কি ছিল বলতো? 2 sin² θ। 2 sin² θ সমান কি ছিল? 1 - cos 2θ না? 1 - cos 2θ ছিল। তো আমরা এটা লিখতে পারবো কি বলতো? √2 তারপর ইন্টু 1 - cos থিটার জায়গায় কি আছে এখানে? π/16। তার মানে 2 × π/16 হবে π/8। ঠিক আছে? এবার যদি ক্যালকুলেশন করা হয় তাহলে থাকতেছে ব্যাপারটা এরকম, 2 - 2 cos π/8। এখন এক কাজ করো, এই যে আমাদের 2 cos π/8 আছে, এটাকে আবার রুট করো। এটাকে আবার রুট করো, এটাকে যদি আবার রুট করো তাহলে কি হয়? 2 মাইনাস √2। এটাকেও কি হবে? একই একই প্রসেস, কিন্তু 2 × 2 আর cos² π/8। আচ্ছা, 2 cos² π/8 বা 2 cos²θ। 2 cos²θ একটা ফর্মুলা আমরা কি পড়ছিলাম? 1 + cos 2θ। তো এই লাইন থেকে আমরা এখানে লিখতে পারি সমান √2 মাইনাস, এইখানে তোমার একটা রুট দাও, রুট তো একটা আছেই। আর এই যে এই পার্টটার জন্য লিখতে পারবো 1 + cos 2θ। 1 + cos 2θ। এখন 2θ পরিবর্তে কি লিখবো? থিটা সমান এখানে কি ছিল? π/8। এখানে ছিল π/8। তার মানে cos 2θ সমান কি হবে? π/4। cos π/4। আচ্ছা, এখন একটা জিনিস দেখো তোমরা, এখানে কি হয়েছে? এখন একটা জিনিস দেখো, এখানে কি হয়েছে? সমান দাও, সমান দিলে সমান দেওয়ার পর একটা √ওভার নাও, √ওভার নাও, √ওভার নেওয়ার পর এইখানে লেখো 2 মাইনাস √টু। আচ্ছা, এই যে 2 তো গুণ করছো, আর এখানে কি হয়? 2 গুণন cos π/4। cos π/4 এর ভ্যালু কত? cos π/4 এর ভ্যালু কত বলো তো? 1/√2 না? এর সাথে 2 গুণ করলে কি হয়? এটা এটা কাটাকাটি হয়ে √2 থাকে। সো প্লাস, আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, ডান পক্ষের সাথে মিলে গেছে। আচ্ছা, তো তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো, যে এরপরে যদি তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো, এরপরে যদি এইখানে একটা জিনিস থাকতো,
এটা যদি π/16 না থেকে পাই বাই কি হইতো, π/32 হইতো। π/16 না থেকে π/32 হইতো, তাহলে কি করতে হইতো আমাদের? কি এটা এই যে এইবার এই পরের বার আরেকবার রুট করা লাগতো না? এখানে আরেকবার রুট করা লাগতো না? তার মানে দেখো, বাট কিন্তু ওইটা কিন্তু কজেই থাকতো। দেখো আমাদের শুধু প্রথমবারের ক্ষেত্রে কি ছিল বলতো, সাইন ছিল। বাট তারপর থেকে যতবার কনভার্ট করছি সব কিন্তু কি কজে চলে আসছে, সব কিন্তু কজে চলে আসছে। আচ্ছা যাই হোক, আমরা এর পরেরটা দেখি। এর পরের মাত্রা দেখলে দুইটাকে রিলেট করে আমরা একটা শর্টকাট বের করে ফেলবো, ঠিক আছে? এখানে এর পরের মাত্রা দেখে আমরা দুটার পরে একটা শর্টকাট বের করে ফেলবো, ওকে? আচ্ছা, দেখো এইখানে কি লেখা আছে, একই জিনিস লেখা আছে দেখো। তার মানে আমরা প্রথমে কি করব, রুট ওভার লিখে নিব 2 cos π/16, বাট সাইনের জায়গায় কি আছে এখন বলতো, কস আছে। তো আমরা কি জানি, ওহো, যেহেতু রুট করে ফেলছে তাহলে এরপর একটা স্কোয়ার, এরপর একটা স্কোয়ার করতে হবে। তো এখন আমরা এক কাজ করি, আমরা টুটা এখানে লিখে নিলাম। আর এখানে কি পাওয়া যাচ্ছে দেখো তো, 2 × cos² π/16, তার মানে 2 cos² θ। সো এটা আমরা লিখতে পারবো 1 + cos 2θ। তার মানে এখানে লিখতে পারবো 1 + cos π/8, সমান দাও সমান দাও, থাকতেছে 2 + 2 cos π/8। তার মানে এইটাকে তুমি আবার আরেকবার রুট করে ফেলো, এটাকে আরেকবার রুট করে ফেলো, এটাকে আরেকবার রুট করলে কি পাওয়া যাবে? আরেকবার রুট করলে কি পাওয়া যাবে বলো তো? আরেকবার রুট করলে 2 × 1 + cos π/4 পাওয়া যাবে, ঠিক আছে? তো এটার ভ্যালু কি দাঁড়াবে আলটিমেটলি? এটার ভ্যালু দাঁড়াবে 2, তারপর প্লাস √2, আর 2 cos π/4 এর ভ্যালু প্লাস √2। আচ্ছা, দেখো cos এর ক্ষেত্রে কি কখনো মাইনাস আসছে? কারণ আমরা তার মানে বুঝলাম কি বলতো, cos কে যতবারই কনভার্ট করি না কেন অলওয়েজ কি একটা করে পজিটিভ ভ্যালু আসবে। আর সাইন কে যখন কনভার্ট করছি দেখো একটা মাইনাস চলে আসছে, একটা মাইনাস চলে আসছে। সো এই দুইটা জিনিস থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি, দেখো এইখানে এই যে পাই বাই কত ছিল, π/16 ছিল। এই 16 কে কি কি হিসেবে লেখা যায় দেখো তো, দেখো তো 2⁴ হিসেবে লেখা যায় না? 2⁴ হিসেবে লেখা যায় না? 2⁴ হিসেবে কিন্তু লেখা যায়। তাহলে দেখো এখানে যখন আমরা আমাদের কিছু, হ্যাঁ এটা আমাদের প্রমাণ করতে বলছে, সো আমরা এটা এইভাবেই করব। বাট যদি এমসিকিউ তে আসে তাহলে আমরা শর্টকাটে কিভাবে করব সেটার টেকনিক শেখাচ্ছি, ঠিক আছে? যদি এমসিকিউ তে আসে তাহলে শর্টকাটে কিভাবে করব সেটার টেকনিক শেখাচ্ছি। তো দেখো এইখানে 2⁴ ছিল, তার মানে কি আমার এটা হবে এরকম, যখন 2⁴ ছিল তখন আমার এখানে টু সংখ্যা হবে একটা, দুইটা, তিনটা। So আমরা এটাকে লিখতে পারবো এইভাবে, যদি যদি টু কস টু কস π/2 থাকে, 2 থাকে, এইটা ইজ ইকুয়াল টু লেখা যাবে √2 প্লাস 2 প্লাস √2, তারপর আরেকটা প্লাস √2। এটা হচ্ছে যাবে কি ডট 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 কোড দিয়ে কত পর্যন্ত যাবে বলো তো? একটা প্লাস দিলা n-1 সংখ্যা পর্যন্ত যাবে এই ধারাটা, ঠিক আছে? আর যদি সাইন লিখো, আর যদি সাইন লিখো, আর যদি সাইন লিখো, তাহলে কি হয়? সাইন লিখলে শুধুমাত্র প্রথমটা প্লাস হয়, সাইন লিখলে শুধুমাত্র প্রথমটা সরি মাইনাস হয়, শুধুমাত্র প্রথমটা মাইনাস হয়। আর বাদ বাকি যা আছে, বাদ বাকি যা আছে সব প্লাস হয়। বুঝা গেছে? এই জিনিসটা মাথায় রাখবা। এই যে এই দুটা জিনিস মাথায় রাখবা, এরকম জিনিস আসতে তোমার 1 মিনিটও লাগবে, কত দেখলেই হয়ে যাবে। এরকম জিনিস যদি তোমরা পাও দেখলেই হয়ে যাবে, বুঝছো কি কনসেপ্টটা? আচ্ছা দেখো এইবার কি হইতেছে দেখো, এইবার কি হইতেছে দেখো। আচ্ছা এই দেখো এখানে কি বলছে, 2 cos π/16। আচ্ছা কস আছে তার মানে সবগুলা কি প্লাস হবে। π/16 মানে কি 16 মানে 2 কত বলতো, 2⁴ সো 3। তার মানে তিনটা টু হয় ভিতর, এই যে আর সবগুলা কি পজিটিভ হইতে হবে। এই নাম্বার অ্যান্সার না? বুঝছো কি? এটা কি বুঝছো এই নাম্বার অ্যান্সার কেন হইলো? একজন একটু আমাকে বলো বুঝছো কিনা। জি ভাইয়া।
আচ্ছা, তারপর এই যে এখানে দিয়ে দিচ্ছে সাইন 2 পাই বাই 4। আচ্ছা ধরো এরকম ছিল 2 sin পাই বাই কত ছিল বলতো, 2 টু দি পাওয়ার 4 ছিল এরকম। তাহলে কি হইতো আনসার বলতো, তাহলে কি হইতো? তাহলে আমাদের কি এন সমান কত, 4 না? এন সমান 4, তার মানে টু থাকবে কয়টা, তিনটা। টু থাকবে কয়টা, তিনটা। আর সাইনের জন্য তার মানে কি প্রথমটা নেগেটিভ, সাইনের জন্য প্রথমটা নেগেটিভ। এই দেখো এই দুইটা বি আর সি এর মধ্যে একটা আনসার হবে না, বি আর সি এর মধ্যে একটা আনসার হবে না। বাট আমাদের কি বলতো, এই টু সাইনের ভ্যালু কোনটা হইতো বলতো, টু সাইনের ভ্যালু হইতো এরকম, যেহেতু এর ভ্যালু 4 তার মানে এরকম লিখতাম 2 - √2 + 2, 1 2 3। বাট এটা কি টু সাইনের ভ্যালু, বাট এখানে কি আছে শুধু সাইন, তার মানে এটাকে কি দুই দ্বারা ভাগ করতে হবে। তার মানে সি নাম্বারটা অ্যান্সার। বুঝছো? বুঝছো তোমরা? আচ্ছা, এইবার এইবার একটা ম্যাথ দেখো, এখানে কি আছে, এখানে আছে 2 + cos 4x। আচ্ছা, তো একটা জিনিস দেখো, তুমি উপরের পার্টটা নিয়ে কাজ করার দরকার নাই, তুমি শুধু নিচেরটা নিয়ে কাজ করো, শুধু নিচেরটা নিয়ে কাজ করো। নিচেরটা নিয়ে কাজ করলে তুমি প্রথমে এই পার্টটা দেখো কি হয়, এই পার্টটা থেকে তুমি 2 কমন নিতে পারো। 2 কমন নিলে থাকে 1 + cos 4x। আচ্ছা, 1 + cos 4x থাকা মানে কি, 1 + cos 4x থাকা মানে কি বলতো, 1 + cos 2 × 2x আছে না, 1 + cos 2 × 2x, 1 + cos 2 × 2x। এটার মানে তুমি কি লিখতে পারবা, 2 cos² 2x লিখতে পারবা না, 2 cos² 2x লিখতে পারবা না, cos 2 × 2x এরকম কিন্তু লেখা যাবে, এটা থেকে এটা লেখা যাবে। তার মানে এইটার এটা গুণ করলে পাওয়া যায় 4 cos² 2x, 4 cos² 2x। 4 cos² 2x কে তুমি যদি রুট করো তাহলে কি পাবা, 2 cos² 2x। তার মানে এই পুরাটার ভ্যালু পাচ্ছ 2 cos² 2x, সরি 2 cos 2x, 2 cos 2x, কারণ রুট করলে তো স্কয়ার, cos এর স্কয়ারটাও কেটে যাবে, রুট করলে তো cos এর স্কয়ারটাও কেটে যাবে, তার মানে 2 cos 2x। সো তুমি পাইলা কি বলতো, আলটিমেটলি পাইলা √2 + 2 cos 2x। আচ্ছা, তো এখন এখান থেকে তুমি আবার 2 কমন নাও, আবার 2 কমন নিলে পাচ্ছ 1 + cos 2x, 1 + cos 2x, এর উপর একটা রুট আছে। 1 + cos 2x মানে কি, 2 cos², 2 cos², x। 1 + cos 2x সমান 2 cos², x। সো 2 cos², x আর 2 গুণ করলে হয় 4 cos², x। 4 cos², x কে রুট করলে হয় কি 2 cos x। তার মানে এই নিচের পুরো ভ্যালুটা কত, 2 cos x। আর উপরে আছে কত বলতো, 2। উপরে আছে 2, 2 2 কাটা, 1 + 1/cos x মানে কি বলতো, 1/cos x মানে 1/cos মানে কি, 1/cos মানে সেকেন্ড। বুঝছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, এইবার দেখো এখানে কি আছে, সাইন 18 ডিগ্রি ভ্যালু দেওয়া আছে, সাইন 18 ডিগ্রি ভ্যালু দেওয়া আছে, তোমার কস 36 ডিগ্রির ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এটা কি 18কে যদি থিটা ধরো, তাহলে এটা কি cos 2 থিটা আছে না? আচ্ছা, তার মানে cos 2 থিটা সমান তুমি আবার সাইনের মাধ্যমে প্রকাশ করো, দেখো সাইনের ভ্যালু যেহেতু জানো, cos 2 থিটা ইজ ইকুয়াল টু কি 1 - 2 sin² থিটা। তার মানে এইখানে তুমি সাইনের যে ভ্যালুটা আছে ওইটাকে বসাই, বসাই দিলে কি হচ্ছে, cos 36 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 - 2 ইন্টু, এটাকে স্কোয়ার করলে পাওয়া যায় 1/16, আর এটাকে স্কোয়ার করলে পাওয়া যায় কি 5 a² - 2ab প্লাস স্কোয়ার। এখন এটার সাথে এটা গুণ করো, বা এটা কাটাকাটি করো, কাটাকাটি করলে কি হয় 8 হয়, নিচে থাকে 8, 8 কে লসাগু 8, আর এখানে হচ্ছে 8 মাইনাস 5 প্লাস 2 √5 - 1 থাকতেছে, উপরে থাকতেছে কত বলতো 6, না 6 মাইনাস হচ্ছে, তার মানে 2 প্লাস 2 √5, নিচে থাকতেছে 8। কমন টমন নিয়ে কাটাকাটি করে পাওয়া যায় 1 প্লাস √5 1/4, বা এরকমই, হ্যাঁ এরকমই পাওয়া যায় 1/4 √5 প্লাস 1, 1/4 √5 প্লাস 1, বি নাম্বারটা আছে। বুঝছি সবাই? আচ্ছা, এইবার দেখো এখানে কি আছে, এইবার দেখো এখানে কি আছে, এইখানে তোমার সাইন 5 ডিগ্রির ভ্যালু দিয়ে দিয়েছে, বলছে সাইন 10 ডিগ্রির ভ্যালু কত হবে।
তো আমরা কি লিখতে পারবো? সাইন 10 সমান কি বলতো? সাইন 2 × 5 না? 2 × 5 না? সাইন 2 × 5 না? তো সাইন 2 × 5 যদি হয়, তাহলে আমরা লিখতে পারবো সাইন 2 থিটার ফর্মুলাটা। সাইন 2 থিটার ফর্মুলা কি বলতো? 2 সাইন থিটা কস থিটা, নাকি? আচ্ছা, তো এখন এখানে বলা আছে সাইন 5 ডিগ্রির ভ্যালু কত? 5। সাইন 5 ডিগ্রির ভ্যালু কত? পি, সরি পি বলা আছে। সো 2p লিখে নিলাম। আর এইখানে কত দেওয়া আছে দেখো তো? এখানে দেওয়া আছে cos 5। cos 5 মানে কি বলতো? √1 মাইনাস সাইন স্কয়ার 5 না? তো সাইন স্কয়ার 5 মানে এখানে কি পি স্কয়ার বলবে। সো 2p √1 মাইনাস পি স্কয়ার। 2p √1 মাইনাস পি স্কয়ার। কোথায় আছে? কোথায় আছে? এই যে ডি নাম্বার আছে। বুঝছি সবাই? ওকে, আমরা পরেরটাতে যাই। আমার কথা কি শোনা যাচ্ছে? আহ আমার কথা যদি আটকে যায় তোমরা একটু, বা আমাকে যদি কখনো বের করে দেয়, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে এসে মেসেজ দিবা, ঠিক আছে? যে ভাইয়া আপনাকে বের করে দিছে। ওকে, যেহেতু বলার অপশন নাই বের করে দিলে, তখন তোমরা হোয়াটসঅ্যাপে এসে বলবা। ওকে, আচ্ছা, এইখানে দেখো কি আছে। এই ম্যাথ গুলো নিয়ে আমরা কালকে কথা বলছি। এটা হচ্ছে অ্যাজাম্পশন মেথড। অ্যাজাম্পশন মেথড বলতে কি, এই ম্যাথ গুলো তুমি করতে পারবা ট্রেডিশনাল ওয়েতে, বাট অনেক টাইম লাগবে। আসলে একটা এমসিকিউ এর জন্য এত বেশি টাইম দেওয়া উচিত না। তো এগুলোকে আমরা কি বলছি বলতে? অ্যাজাম্পশন মেথডে করতে বলছি। তো অ্যাজাম্পশন মেথডে করার জন্য আমরা প্রথমে দুইটা জিনিস দেখছি। যে ফার্স্টে এমন একটা জিনিস ধরে নিতে হবে যেটার মান আমরা জানি। মানে এমন একটা অ্যাঙ্গেল ধরতে হবে, বা মানে তোমার ওই, ওটা কি চলক না? চলকের এমন একটা মান ধরতে হবে যাতে কি আমরা সরাসরি এটার ভ্যালু জানবো। পাশাপাশি কি হবে? এই যে চারটা অপশন আছে, চারটা অপশনের ভ্যালু কি আলাদা হবে। তো এখন আমরা প্রথমত এগুলো ধরে নিব। 0 ডিগ্রি, π/4 ডিগ্রি, বা π/4, তারপর হচ্ছে π/6, π/2, এরকম এই ভ্যালুগুলো আমরা ধরার ট্রাই করব। বা π/3ও তো আছে, π/3ও আছে। তো এই টাইপের ভ্যালুগুলো আমরা ধরে নিব, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করি দেখো, প্রথমে জিরো ধরে নিব, বুঝছো? জিরো ধরা অনেক সহজ। প্রথমে জিরো ধরবো। জিরো ধরার পর দেখো কি হয়, cos 0। তার মানে cos 0 ডিগ্রির ভ্যালু কত? 1। 1 মাইনাস হাফ সমান কত? হাফ। তারপর এখানে কত? সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। তার মানে এটা 1। এ cos 0 নাম্বার ডিগ্রি, আনসার হবে। হ্যাঁ, এ নাম্বার আনসার হবে। আচ্ছা, আমরা দেখতে থাকি। তারপর এখানে হচ্ছে তোমার 4। আর এটা কত হচ্ছে বলো তো? এটা হচ্ছে 3/2। আচ্ছা, আমাদের চারটা অপশন কিন্তু চার রকমের হয়েছে। সো আমরা এখন এখানে আরামসে জিরো বসাই দিই। তাহলে cos স্কয়ার 60 ডিগ্রি, 60 ডিগ্রি তাহলে কত? 1/4। মানে 1/2, আর স্কয়ার করলে 1/4 পাওয়া যায়। আবার এখানেও কি 1/2 স্কয়ার করলে 1/4 পাওয়া যায়। তাহলে এখানে পাওয়া যাবে কি 2/4, মানে হাফ। গুড, গুড। এ নাম্বার, এ নাম্বার আছে। ওকে, তারপর এইখানে দেখো এটা কি, cot a মাইনাস tan a। তো cot tan থাকলে ইউজুয়ালি cot আর tan এর জন্য সুইটেবল ভ্যালু কোনটা বলো তো? এই π/4 না? π/4 না? 45 ডিগ্রি হলে 1 লেখা যায় ইজিলি। তো 45 ডিগ্রি হলে যদি 1 লেখা যায়, তাহলে আমরা কি লিখতাম দেখো? আমরা আপাতত সবগুলোকে π/4 বসায় রেখে কি হয়? π/4, দেখো এখানে π/4 বসালে তার মানে কি π/2 হচ্ছে। tan π/2 ডিগ্রির ভ্যালু কত? ইনফিনিটি না? আচ্ছা, আবার cot π/2 এর ভ্যালু কত? 0 না? তারপর cos স্কয়ার এখানে কত? π/4, হ্যাঁ, cos স্কয়ার π/4 এর ভ্যালু কত? 1/√2। 1/√2 কে স্কয়ার করলে কত পাওয়া যাচ্ছে? হ্যাঁ, 1/√2 কে স্কয়ার করলে পাওয়া যাচ্ছে হচ্ছে তোমার, যাই হোক কিছু কিছু একটা পাওয়া যাচ্ছে। 2 আর 2 কাটাকাটি 1 পাওয়া যাচ্ছে। আবার এইখানেও কি দেখো তো, sin π/4 এর ভ্যালু কত বলো তো? 1/√2। 1/√2 একে স্কোয়ার করলে পাবা 1/2 গুণন 2 আছে 1। আচ্ছা, দুইটা মিলে গেছে, দুইটা মিলে গেছে। বাট কথা হলো এখানে যদি আমরা π/4 মাইনাস করে ফেলি, অলরেডি কিন্তু জিরো পেয়ে গেছে এখানে। বাট জিরোর সাথে কিন্তু একটাই মিলছে, ঠিক আছে? জিরোর সাথে কিন্তু একটাই মিলছে। সো আমাদের 2 cot 2 অ্যান্সার হবে। 2 cot 2 অ্যান্সার হবে, ঠিক আছে? যেহেতু জিরোর সাথে একটাই মিলছে, যদি দুইটা মিলতো তখন কি করতে হতো? আবার আমাদেরকে আলাদা মান নিয়ে এই দুইটার মধ্যে আবার অ্যাসাম্পশন করতে হতো, বুঝছো? যদি এটাও ওয়ান হইতো, এটার ভ্যালু যদি ওয়ান হইতো, তখন কি করতে হইতো বলতো? আর একটা মান নিয়ে এই দুইটার মধ্যে অ্যাসাম্পশন করতে হতো, ঠিক আছে? তখন আবার চারটার মধ্যে করতে যাই আমি, কারণ চারটার মধ্যে করতে গেলে হুদাই দরকার নেই, কারণ ওই দুইটা তো আগেই ক্যান্সেল আউট হয়েছে। কারণ ওই দুইটা তো আগেই ক্যান্সেল আউট হয়েছে। আচ্ছা, যখন তোমার এক অপশনে গিয়ে নাই বলতো, চলক নাই, বাট কি কোশ্চেনে চলক আছে, তাহলে ব্যাপারগুলো খুব ইজি। কারণ অপশনে চলক না থাকা মানে কি বলতো? এখানে আলাদা মান দিয়ে দিচ্ছে।
তুমি এখানে যে কোনো মান ধরে ফেলো এক্স এর, একটা অ্যান্সার পাবে। এক্স এর ভ্যালু জিরো ধরো, তার মানে কি এই পুরো পার্টটা জিরো। আর এখানে কত হচ্ছে ওয়ান, ওয়ান আর এখানে কত জিরো, তার মানে সাইন 120 ডিগ্রি, সাইন ওয়ান ইন্টু সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রির ভ্যালু কত? সাইন 120 ডিগ্রির ভ্যালু কত বলো তো একজন? √3/2 না? √3/2 না সাইন 120 ডিগ্রির ভ্যালু? √3/2। সো আমাদের অ্যান্সার হবে ডি নাম্বারটা। দেখো, এই সাইন 120 ডিগ্রির ভ্যালু কেন দেখো এখানে থাকে না? এই যে বেসিক্যালি এতটুকু 60 ডিগ্রি না? সো এটার ভ্যালু হয় 60 ডিগ্রির মতো, √3/2। আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সো পজিটিভই থাকে। বাট কজ হইলে নেগেটিভ হইতো, বাট কজ হইলে নেগেটিভ হইতো। বুঝছি সবাই? বুঝছি সবাই? আচ্ছা, আবার দেখো এখানে তুমি এক কাজ করো, দেখো সবগুলো অপশন টেনে আছে, সবগুলো অপশন টেনে আছে। কি বলছি? টেনে বা কটে যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের জন্য যদি আমরা কি ধরি বলতো, পাই/4 ধরি, সে অনেকটা ইজি হয়। কারণ কেননা পাই/4 ধরলে তোমার টেন বা কটের জন্য ভালো মান পাওয়া যায়, একটা সুন্দর মান পাওয়া যায়। তো tan 2θ মানে কি বলতো? পাই/4 হলে tan 2θ মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে কত হয়? ইনফিনিটি, ইনফিনিটি। তারপর tan θ সমান কত? ওয়ান। আচ্ছা θ/2, tan θ/2, আচ্ছা tan θ/2 তার মানে কি বলতো? 45/2, 45/2, তার মানে এই 45/2 আসলে দেখো tan এর মানটা অনেকটা সাইনের মতো না? অ্যাঙ্গেল যত বাড়ে ভ্যালু কি তত বাড়ে, অ্যাঙ্গেল যত বাড়ে ভ্যালু তত বাড়ে। তার মানে কি বলতো? এটা কি হবে বলতো? একের থেকে কিছু কম হবে, একটা পজিটিভ সংখ্যা আসবে মাস্ট, বাট এটা কি হবে বলতো? একের থেকে কম হবে, আবার শূন্যর থেকে বড় হবে। আর এটা -tan 2θ, -tan 2θ মানে কি বলতো? মাইনাস ইনফিনিটি। আচ্ছা, চারটা অপশন কিন্তু আমাদের চার রকমের আসছে। এটার একটা এক্স্যাক্টলি মান আমরা জানি না, এটার এক্স্যাক্টলি মান আমরা জানি না, বাট আমরা বুঝতেছি এটা একটা পজিটিভ সংখ্যা হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এগুলোতে 45 ডিগ্রি বসাও। 45 ডিগ্রি বসাইলে কজের জন্য কত পাবা? জিরো পাবা, এটাও জিরো এটাও জিরো, আর এটাও ওয়ান এটাও ওয়ান। তার মানে 1 - 1 / 1 + 1। ঠিক আছে? উপরে কত পাচ্ছ? সরি, 1 - উপরে 1 + 1, এটা তো জিরো। উপরে পাচ্ছ 1 + 1, নিচে পাচ্ছ 1 + 1। তো 1 + 1 মানে কি? 2/2, 2/2 করলে কত হয়? ওয়ান। বি নাম্বারটা অ্যান্সার। বুঝছি সবাই? বুঝছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, এইটা দেখো, এটা হচ্ছে তোমার cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এই ফরম্যাটে করলেও হবে। cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি বলতো? cos 2θ না? cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি বলতো? cos 2θ না? এই ফরম্যাটে করলেও হবে। আবার কি ভ্যালু ধরে নিয়ে করলেও হবে, ভ্যালু ধরে নিয়ে করলেও হবে। তো তোমরা একটা ভ্যালু ধরে নাও, কি ধরবো বলতো? থিটা সমান পাই/4 ধরে নিই, থিটা সমান পাই/4 ধরে নেই। তার মানে কি বলতো? এখানে কি আসছে? এইখানে কি আসতেছে? পাই/4 ধরলে থাকে কি বলতো? 1/√2 মাইনাস 1/√2। এটার উপর কি আছে বলতো? এটার উপর একটা টু দি পাওয়ার 4 আছে, এটার উপর একটা টু দি পাওয়ার 4 আছে। আলটিমেটলি এটা জিরোই হবে, এটা আলটিমেটলি জিরোই হবে। এরপর তুমি এক কাজ করো, এখানে তুমি sin 2θ, যেহেতু পাই/4 ধরছি, পাই/4 ধরছি, তার মানে কি এটা সমান 1। tan 2θ সমান কত? ইনফিনিটি। sec 2 sec থিটা, sec থিটা, sec পাই/4, sec পাই/4 এর ভ্যালু কত বলো তো? cos পাই/4 এর ভ্যালু কত? 1/√2। তাহলে sec পাই/4 এর ভ্যালু রুট হবে, শুধু √2। আর cos 2θ এর ভ্যালু কত হবে বলো তো? যেহেতু 90 ডিগ্রি, তার মানে জিরো। দেখো তো মিলছে কোনটার সাথে? ডি এর সাথে মিলছে না? এটা তুমি দেখলেই বুঝবা। cos স্কয়ার বা cos স্কয়ার মাইনাস sin স্কয়ারের ফরম্যাট যদি থাকে, এটা অবভিয়াসলি কি cos 2θ চলে যাবে, এটা অবভিয়াসলি cos 2θ চলে যাবে। আচ্ছা, এখানে বলে দিছে দেখো। আচ্ছা, এই ম্যাথটা আমরা করছি, এই ম্যাথটা আমরা আগের দিন করছি। এই ম্যাথটা কিভাবে করতে হয় সেটা আমরা আগের দিন শিখাইছি তোমাদেরকে। বলছিলাম যে a+b, এটা একটা শর্টকাট শিখাই দিছি একদম, যে a+b ইজ ইকুয়াল টু কি যদি হয়? পাই/4 হয়, সেই ক্ষেত্রে এটার ভ্যালু 2 হয়, এটার ভ্যালু 2 হয়। এটা করানোর জন্য আমি একটা জিনিস তোমাদেরকে সুন্দর মতো পড়াইও দিছি। বুঝছো? আগের ক্লাসটা যদি করে থাকতা তাহলে তোমরা খুবই আরামসে বুঝে যাইতা যেটা কিভাবে করতে হয়। ওই যে তোমার ট্যানের একটা সূত্র আছে না, এই যেরকম ট্যান tan 2θ সূত্র আছে না, ওটা আমরা কি লিখতাম বলতো? tan a+tan b ডিভাইডেড বাই 1 - tan a tan b।
এরকম লিখতাম না? আচ্ছা ধরে নিচ্ছি এটা কি বলতো, ট্যান এ প্লাস বির ফর্মুলা না? ট্যান এ প্লাস বির ফর্মুলা না? তো এখন এ প্লাস বি যদি 45 ডিগ্রি হয়, এ প্লাস বি মানে কি √π/4 বা 45 ডিগ্রি হয়, তাহলে এই পুরাটার ভ্যালু কত, ওয়ান না? এই পুরাটার ভ্যালু কত, ওয়ান না? এটার পরিবর্তে আমরা এখানে ওয়ান লিখলাম। তো ওয়ান লিখলে তোমার এটা এর সাথে গুণ করে দেওয়া যায়। এর সাথে গুণ করলে হয় ট্যান এ প্লাস ট্যান বি ইজ ইকুয়াল টু, এটা এই পাশে যাওয়ার পর গুণ হয়ে তোমার হয় ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। আর এই ট্যান এ ট্যান বি কে আবার সমানের এই পাশে নিয়ে আসা যায়। তাহলে কি হয়, ট্যান এ প্লাস ট্যান বি, তারপর তোমার এটাকে এই পাশে আনলে হয় প্লাস ট্যান এ ট্যান বি সমান ওয়ান। ঠিক আছে, এখন তুমি সমানের উভয় পাশে একটা করে ওয়ান যোগ করো। ওয়ান প্লাস ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান এ ট্যান বি। এই পাশে একটা ওয়ান যোগ করছো, তাহলে এই পাশে করা লাগবে না? ওয়ান আর ওয়ানে কত, টু। আর এই যে এটাকে দেখো, করলেই হয়ে যায়। এখানে ওয়ান কমন নাও, তাহলে হয় ওয়ান প্লাস ট্যান এ, আবার এখানে প্লাস ট্যান বি কমন নাও, তাহলে হয় ওয়ান প্লাস ট্যান এ সমান টু। ভাইয়া এটা এজাম্পশন মেথড দিয়ে করা যায় না? অ্যাজাম্পশন মেথড দিয়ে করা এজাম্পশন যায় মেথড। বুঝছো, এটা অ্যাজাম্পশন মেথড দিয়ে করা যায়, বাট এটা একটা সূত্রের মধ্যে আমি তোমাদেরকে মুখস্থ করে দিয়েছি কালকে। ঠিক আছে, এটা আচ্ছা। আজকে জাস্ট খালি দেখাচ্ছি যেটা কিভাবে করতে হয়। এটা আগের মানে কালকের যে ম্যাথটা ছিল, অ্যাজাম্পশন মেথড দিয়েও করতে পারবা। অ্যাজাম্পশন মেথড দিয়েও করতে পারবা, এ আর বি এর এমন ভ্যালু ধরে নাও যত π/2 হয়, তার মানে কি পাই বাই, একটা ধরে নাও কত পাই বাই কত, π/4 হয়, তার মানে বি একটা এর পাই মান বাই, 0 ধরলে। দুইটাকেই π/8 ধরে নাও, এ আর বি দুইটাকেই π/8 ধরে নাও, অ্যান্সার পেয়ে যাবা। বুঝছো, বাট কথা হলো তুমি তো π/8 এর ভ্যালু জানো না আলটিমেটলি। এখানে তুমি বি এর অ্যাজাম্পশন, মান 0 ধরলে। হ্যাঁ একটার মান জিরো ধরবা, একটার মান জিরো ধরা আসলে হুম। অতটা বেশি কাজের না, অনেক সময় ভুল হয়ে যাবে। যদি এরকম না থাকে অন্যরকম থাকে, একটার মান তুমি যদি জিরো ধরো দেখবা পুরো পার্টটা জিরো চলে আসতেছে, তখন কি করবা? তখন তো তোমার সবগুলো জিরোই আসবে। বুঝছো, এটা অ্যাজাম্পশন দিয়ে তুমি করতে পারবা, এটা করতে পারবা। বাট এটা তোমাকে আমি আগের দিন দেখাইছিলাম, কেন দেখাইছিলাম, কারণ আগের দিন অনেকগুলো ম্যাথ ছিল, বা আগের দিনে যে টপিক গুলো ছিল ওই দিনে অনেকগুলো ম্যাথ এরকম ছিল আর কি। এটা তো এখন জাস্ট এমনি দেখাইলাম তোমাদের যে এরকম ভাবে আসে, তো আমি জানি কারণ তোমরা আগের দিন হয়তো ক্লাস করছিলাম, তোমাদেরকে দেখে নিই আগের দিন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এরকমই আর কি। এটা তোমার যদি এরকম থাকে যে এই যে আরো কিছু শিখাইছিলাম শর্ত, যে এ প্লাস বি সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা শিখাইছিলাম, তখন কি হয় বলতো? তখন টেন এ কট বি, টেন এ সরি টেন এ টেন বি, টেন এ টেন বি শিখেছিলাম, হ্যাঁ টেন এ টেন বি এটা সমান ওয়ান হয়। এরকম অনেক কিছু শিখেছিলাম গতদিন। ঠিক আছে, এরকম অনেক কিছু শিখাইছিলাম। এগুলো হচ্ছে কাজের জিনিস, গত ক্লাসটা দেখে নিও বুঝছো। গত ক্লাসটা দেখে নিলে এই যে প্যাটার্নটা দেখা মানে কি, প্রাইভেট হচ্ছে তার মানে টু হবে। ঠিক আছে, এটা মুখস্থ থাকার মতো অনেকটা, এটা মুখস্থ থাকার মতো অনেকটা। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে কি আছে তোমার tan 45। আচ্ছা যাই হোক, এটা অ্যাজাম্পশন করতে হবে, এটা অ্যাজাম্পশন করতে হবে। তো দেখো, দেখো এখানে কি আছে। আমরা প্রথমে কি ধরে নিব বলতো, আমরা কি এটাকে 0 ডিগ্রি ধরতে পারি, π/4 থেকে স্টার্ট করতে পারি। আচ্ছা 0 ডিগ্রি ধরলে এটা জিরো, আগে দেখি অপশন গুলো টেস্ট করে। ঠিক আছে, জিরো, তারপর এটা কত বলতো, ওয়ান আপন √2। ওকে, এটা কত, sin 3 এ। আচ্ছা এটা হচ্ছে আমরা 45 ডিগ্রি ধরছি। ঠিক আছে, এটাকে আমরা 45 ডিগ্রি ধরছি, 45 ডিগ্রি ধরছি, 45 ডিগ্রি ধরছি। 45 ডিগ্রি ধরলে এটা 1/√2, তারপর sin 2 এর সমান কত, 45 ডিগ্রি 90 ডিগ্রি ওয়ান, তারপর এটা সমান কত বলতো, আবার 1/√2, আবার এটা সমান কত বলতো, জিরো। দেখো তো দুইটা জিরো আসছে, আবার দুইটা 1/2 আসছে, আর একটা ওয়ান আসছে। এখন আমার কথা হলো এখানে 45 আমরা বসায় দেখবো, যদি ওয়ানের সাথে মিলে ভালো কথা, আর যদি এদের দুজনের সাথে মিলে তাহলে কি, একে আবার অ্যাজাম করতে হবে, আবার অ্যাজিম করতে হবে, অন্য কোনো একটা ভ্যালুতে আবার অ্যাজিম করতে হবে। ঠিক আছে, তো এক কাজ করো, প্রথমে আমরা বসাই দিই। তো আমরা tan² 45 মাইনাস 45। আচ্ছা 45 মাইনাস 45 এর ভ্যালু কত বলতো, 45 মাইনাস 45 এর ভ্যালু কত, 0। জিরো। আর tan 0 এর ভ্যালু কত, tan 0 এর ভ্যালু কত, 0। tan 0 এর ভ্যালু জিরো, তার মানে ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান থাকতেছে। আবার নিচে কি, ওয়ান এর সাথে তুমি জিরো যোগ করতেছো, 1/1, তার মানে থাকতেছে কত বলতো, ছিলাম।
ওয়ান। সি নাম্বারটা অ্যান্সার, সি নাম্বারটা অ্যান্সার। দেখছো? আর যদি এরকম না হইতো, আমাদের কপাল ভালো, তাই কি এর সাথে মিলে গেছে। যদি না মিলতো তাহলে আমাদের কি আরেকবার এজিউম করতে হইতো। যে ভ্যালুটা পাইতাম এখানে, বুঝছো, এখানে যে ভ্যালুটা পাইতাম এটা বসানোর পরে, এখানে 45 বসানোর পর যে ভ্যালুটা পাইতাম ওই দুইটাকে এজিউম করতে হইতো, বাকিগুলাকে না কিন্তু। ঠিক আছে, খুব কম করা লাগে, দুইবার এজিউম, একবার করলে হয়ে যায়। আচ্ছা, এখানে কি দেখছো বলো? এখানে বলছে a প্লাস বি প্লাস সি সমান পাই, ঠিক আছে, পাই বলে দিছে। তার মানে তুমি এখন এজিউম করলে কিন্তু যাতে এজিউম করতে পারবা না, তোমাকে এজিউম করতে হইলে এমন ভাবে করতে হবে যাতে তিনটা মিলে কত হয় বলতো, পাই হয়। তো তুমি কি নিতে পারো বলতো, পাই বাই থ্রি, পাই বাই থ্রি, পাই বাই থ্রি, অথবা কি নিতে পারো, পাই বাই টু, পাই বাই টু, জিরো, নাকি? এই দুইটা নিয়ে ট্রাই করবা, আর একটা নেওয়া যায় বাট ওটা আসলে নিবা না। পাই আর জিরো জিরো, ওই যে বলছিলাম আগের কেসের মতো হয়ে যাবে, দেখবা যে সবগুলোকে জিরো দেখাচ্ছে। ঠিক আছে, সবগুলোকে জিরো দেখানো শুরু করবে, তো তখন ওইটা আসলে তুমি কোনো কিছু খুঁজে পাবা না। তো এরকম দেখো, তো আমরা কি করবো, পাই বাই থ্রি নিচ্ছি সবগুলাকে। পাই বাই থ্রি নিলে কি হয়, এটা পাই বাই সিক্স, সাইন স্কোয়ার পাই বাই সিক্স মানে কি বলতো, হাফ কে স্কোয়ার করো, হাফ কে স্কোয়ার করো প্লাস হাফ কে স্কোয়ার করো, এরকমই না? হাফ কে স্কোয়ার করলে কত পাওয়া যায়, সবগুলোই ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর, তার মানে থ্রি বাই ফোর হচ্ছে অ্যান্সার, থ্রি বাই ফোর হচ্ছে অ্যান্সার। বসাও এগুলাকে, দেখো কি হয়। ওয়ান থেকে তুমি বাদ দিচ্ছ কত, এগুলো হচ্ছে পাই বাই সিক্স, হাফ হাফ হাফ, তার মানে তিনটাকে হাফ গুণ করলে ওয়ান বাই এইট, টু বাই এইট, টু বাই এইট, ওয়ান মাইনাস টু বাই এইট করলে কত হয়, তোমার ওয়ান বাই ফোর, ফোর মাইনাস ওয়ান, তার মানে থ্রি বাই ফোর। ঠিক আছে, থ্রি বাই ফোর। এটা তো প্লাস, এটা তো প্লাস, এটা তো প্লাস, এটা যদি প্লাস হয় তাহলে কি হয় বলতো, এইটা হবে ফাইভ বাই ফোর। আবার এইখানে তো টু নাই, এখানে তো টু নাই, তাহলে এটা হবে কত বলতো, এইটা হবে সেভেন বাই এইট। আর এইটা হবে কত বলতো, নাইন বাই এইট। তো আমাদের অ্যান্সার কোনটা, এ নাম্বারটা। আমাদের অ্যান্সার এ নাম্বারটা, মিলে গেছে এই নাম্বারের সাথে, এ নাম্বারটা অ্যান্সার হবে। আর তারপর দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে একটা প্লাস একটা মাইনাস, আবার এখানে টু নাই, তার মানে এগুলো আসলে ভ্যালু মেলা কখনোই সম্ভব না, এগুলো আসলে দিছে একই জিনিস বাট অনেকটা কনস্ট্যান্টের মধ্যে বিহেভ করতেছে। ঠিক আছে, আচ্ছা, এইখানে দেখো এই ম্যাথটা কি করবা, এটা তো অ্যাজিউম করবা, আর পাশাপাশি কথা হলো দেখো এখানে কিন্তু তোমার সরাসরি পাই নাই, এন বলে দিচ্ছে। আচ্ছা, আমরা এক কাজ করি, এন এর ভ্যালু জিরো ধরে নিই, আমাদের তো আর এন এর ভ্যালু জিরো ধরতে কোনো মানা নেই। তো এন এর ভ্যালু যদি জিরো ধরি তাহলে কি এ প্লাস বি প্লাস সি সমান কি হয় বলতো, পাই বাই টু হয়। এন এর ভ্যালু যদি জিরো ধরি তাহলে কি হচ্ছে বলতো, এন এর ভ্যালু জিরো ধরলে কি হচ্ছে, a plus b plus c equal to 5/2. হ্যাঁ পাই বাই টু হয়। তাহলে আমাদেরকে এমন ভাবে ভ্যালু অ্যাজিউম করতে হবে যাতে কি হয়, আমাদের সবগুলা ভ্যালু যোগফল পাই বাই টু হয়। তো আমরা কি করব, আমরা পাই বাই ফোর নিচ্ছি, পাই বাই ফোর নিচ্ছি, আর জিরো নিচ্ছি। আর কোনো ভ্যালু দিয়ে পসিবল কিনা দেখো তো, এরকম ভাবে পাই বাই টু নেওয়া যাবে বাট বাকি দুইটা আবার জিরো হয়ে যাবে, ওইটা না, কারণ ওইটা ওইটা আমরা নিষেধ করতেছি এই কারণে, ওইটা আমি নিষেধ করতেছি এই কারণে, ওটা অনেক সময় তোমার দেখবা যে গার্বেজ ভ্যালু, গার্বেজ ভ্যালু বুঝো কি না, গার্বেজ ভ্যালু শো করবে। ঠিক আছে, 5/6 ও নেওয়া যাবে মনে হয়। হ্যাঁ পাই বাই টু নেওয়া যাবে কিন্তু বাকি দুইটা সিক্স জিরো হয়ে সি। গেছে, দুইটা জিরো, দুইটা, তুমি দুইটা টার্মকে জিরো ধরে করতে যাচ্ছ, দেখবা কি অনেক সময় গার্বেজ ভ্যালু শো করতেছে। ঠিক আছে, মানে ওভারল্যাপ করে ফেলবে, ওই জন্য অলওয়েজ ট্রাই করবে একটা জিরো হইলে সমস্যা নাই, বাট দুইটা যাতে জিরো না হয়। ওকে, দুইটা যাতে জিরো না হয়। তো পাই বাই ফোর, টেন পাই বাই ফোর এর ভ্যালু কত, ওয়ান, টেন পাই বাই ফোর এর ভ্যালু ওয়ান, তার মানে এটা কত পাচ্ছ, ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, নাকি? সবগুলো কি ওয়ান পাচ্ছ? ও আচ্ছা আচ্ছা, ভুল করছে, একটা তো জিরো, সি তো জিরো, সি তো জিরো, তাহলে এটা জিরো, এটা জিরো, এটাও জিরো, এটা শুধু ওয়ান, তার মানে অ্যান্সার হচ্ছে শুধু ওয়ান। ঠিক আছে, শুধু ওয়ান। ওকে, বুঝছো? বুঝছো এটা, এটা শুধু ওয়ান হবে অ্যান্সার, কারণ সি সমান তো জিরো ধরা হয়েছে। ওকে, আমরা সামনের দিকে গেলাম, সামনের দিকে গেলাম। আচ্ছা, এই মোটামুটি যা যা ম্যাথ আছে বুঝছো, এই সবগুলো কি হয়, ত্রিকোণমিতির বেশিরভাগ ম্যাথই সবগুলো কি অ্যাজিউম করে করে ফেলা যায়। আর কিছু ছিল ট্রিকি, ওইগুলো তো দেখাইছি। আর আগের দিনের ম্যাথ গুলো মোটামুটি একটু হাতে করতে হয়। বাট আজকে বা এই এই যে এখন যতগুলো ম্যাথ ছিল সব তোমরা অ্যাজিউম করেই করে ফেলতে পারো, সব অ্যাজিউম করেই করে ফেলতে পারবা, জাস্ট খালি একটুখানি এই কোথায় কি আছে কিছু শর্ত থাকলে শর্ত অনুযায়ী অ্যাজিউম করতে হবে। আর তোমার যদি না থাকে তাহলে যাচ্ছে তাই অ্যাজিউম করলেই হবে। আচ্ছা, এখন আমরা করবো ত্রিভুজের গুণাবলী। ঠিক আছে, ত্রিভুজের গুণাবলী। আচ্ছা,
এখন ত্রিভুজের গুণাবলী পড়তে গেলে আমরা আগে ত্রিভুজটা সম্পর্কে মোটামুটি জানি, বাচ্চা কাল থেকে আমরা পড়ে আসছি যে একটা ত্রিভুজে তিনটা কোণ থাকে, তিনটা বাহু থাকে, ঠিক আছে। এটা তো আর নতুন কিছু না, এটা আমরা জানি। আবার আরেকটা জিনিস বাচ্চা কালে এর মাঝখানে ইনক্লুড করে দিছিল, সেটা ছিল কি বলতো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি বলতে একটা টার্ম আছে। তো তিন কোণের সমষ্টিকে আমরা কত ডিগ্রি ধরি বলতো? ত্রিভুজের তিন কোণের সমষ্টিকে আমরা কত ডিগ্রি বলি? 180 ডিগ্রি বলি না? জি একশো ভাইয়া। আশি জি হ্যাঁ বলো। 180 ডিগ্রি। 180 ডিগ্রি বা 2 পাই, ঠিক আছে। 180, সরি, 180 ডিগ্রি বা পাই, 180 ডিগ্রি বা পাই। ওকে। তো এখন কথা হইলো যে ধরো আমাদের কাছে একটা ত্রিভুজ আছে, এ বি সি। তার মানে আমরা কি বলবো বলতো? এ প্লাস বি প্লাস সি সমান পাই, ঠিক আছে। তো ত্রিভুজের গুণাবলী পড়তে আসছি, বৈশিষ্ট্য পড়তে হবে না একটু? তো এই জন্য আমরা বৈশিষ্ট্যটা পড়ে ফেললাম। আচ্ছা, এখন এই যে ত্রিভুজের গুণাবলী পড়বো, এই জন্য আমাদের একটা সূত্র, কিছু সূত্র পড়তে হবে, সাইনের সূত্র এবং কোসাইনের সূত্র। এই সূত্রগুলো আসলে আমি প্রথম ক্লাসে বলছি যে ত্রিকোণমিতি আসলে সূত্রের বাইরে কিছু না, ঠিক আছে। সূত্রগুলো মনে রাখতে পারলে তুমি ত্রিকোণমিতি ভালো পারবা, সূত্রগুলো মনে রাখতে না পারলে ত্রিকোণমিতি পারবা না। এটাই নর্মাল। আসলে এর কোনো উপায় নেই। তুমি যদি বলো যে না আমি সূত্র ডিরাইভ করতে যাবো, আসলে অ্যাডমিশন টেস্ট করতে যাবে তুমি দুইটার বেশি সূত্র ডিরাইভ করতে পারবে না পুরো পরীক্ষার মাঝখানে, ঠিক আছে। সো এরকম করা যাবে না, সূত্র মনে রাখতে হবে। তো আমরা এক কাজ করি, এই যে এই প্রত্যেকটা বাহুর কোণের তো পরিচয় আছে, যেমন এই কোণটা কি বলতো? এ অ্যাঙ্গেল, এই কোণটা বি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কোণটা সি অ্যাঙ্গেল। এ কোণের যে বিপরীত বাহু থাকে সেটাকে আমরা বলবো স্মল এ বাহু। বি কোণের বিপরীত বাহুকে বলবো আমরা স্মল বি বাহু বা বি বাহু। আর সি কোণের বিপরীত বাহুকে আমরা বলি কি, ছোট হাতের সি দিয়ে সি বাহু নির্দেশ করি নাকি। এইটা হচ্ছে মনে রাখবা, এইটা মনে রাখবা। এখন যদি এইরকম হয় তাহলে সাইনের সূত্রটা হয় এরকম। সাইনের সূত্র লিখতেছে কি বলতো? সাইনের সূত্র। সাইনের সূত্র এই জন্য বলা হয় কারণ এখানে শুধু সাইন থাকে, এখানে শুধু সাইন থাকে। আচ্ছা, তো সাইনের সূত্র যখন আমরা লিখবো তখন এখানে আমরা লিখবো হচ্ছে এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু, এই সবগুলো সমান 2r, ঠিক আছে। এই সবগুলা সমান 2r। তো এখান থেকে আমি সমান দিয়ে লিখলাম 2r। এই আরটা কি জিনিস? এই আরটা কি জিনিস? ধরো আমরা একটা বৃত্ত আঁকি, যে বৃত্তটা কি করছে, একটা ত্রিভুজের চারটা শীর্ষ দিয়ে গেছে, সরি তিনটা শীর্ষ দিয়ে গেছে, ত্রিভুজের চারটা শীর্ষ কই পাবো? তিনটা শীর্ষ দিয়ে গেছে। তাহলে এখন বলতো এই ত্রিভুজটা কোথায় অবস্থান করতেছে? বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে না? এই ত্রিভুজটা কিন্তু বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে। এ বি সি ত্রিভুজটা কি করতেছে? আমাদের এই বৃত্তটার পরিধির উপর অবস্থান করতেছে। তার মানে আমাদের যে বৃত্তটা পাইছি এই বৃত্তটা হবে কি বলতো? এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত। আর এই পরিবৃত্তের যে ব্যাসার্ধ হয় সেটাকে বলা হয় কি বলতো? পরিব্যাসার্ধ। আর এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের আর দ্বারা, ঠিক আছে। এটা থেকে কি এই বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হচ্ছে এখানে। তার মানে আমরা এ বি ও সি বাহু বিশিষ্ট বা এ বি ও সি কোণ বিশিষ্ট যে ত্রিভুজটা আঁকছি, এই ত্রিভুজটার যে পরিবৃত্তটা আছে তার যে ব্যাসার্ধটা আছে সেটাই হচ্ছে আর। ওকে। আচ্ছা, মোটামুটি আমরা কি করছি বলতো? আমরা একটা গুণাবলী কমপ্লিট করছি। এখন আসবো আমরা ত্রিভুজের কোসাইন সূত্র। একই কথা, একটা ত্রিভুজ আঁকানি। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, এই যে ত্রিভুজের সাথে যখন বৃত্তের সম্পর্ক করতেছিলাম, একটা ত্রিভুজের সাথে যখন বৃত্তের সম্পর্ক বা ব্যাসার্ধের রিলেশন চলে আসবে তখনই, বা দূরত্বের রিলেশন চলে আসবে তখনই তো আমরা সাইনের সূত্র ইউজ করবো। আর যখন একটা ত্রিভুজের কোণের সাথে তার বাহুর রিলেশন আসবে, কোণের সাথে তার বাহুর রিলেশন চলে আসবে, এ বি সি, তারপর এ বি সি, তখন তোমরা কোসাইনের সূত্র ইউজ করবে। তখন তোমরা কোসাইন সূত্র ইউজ করবে। কোসাইন সূত্র কি বলে জানো?
কোসাইন সূত্র বলে, কোসাইন সূত্র বলে যে যে কোনো ত্রিভুজের মানে যে কোনো ত্রিভুজের যে কোনো কোণ, যে কোনো কোণের কজের অনুপাত, অর্থাৎ কি বলতো, যে কোনো একটা অ্যাঙ্গেল কজ এ নিলাম, তার দুটি সন্নিহিত বাহুর যোগফল থেকে, দুটি সন্নিহিত বাহুর যোগফল থেকে বিপরীত বাহুর বিয়োগফলকে, তার সন্নিহিত বাহু কি করে বলতো, সন্নিহিত বাহুর দুটার গুণফলকে দুই দ্বারা গুণ করলে যে অনুপাতটা পাওয়া যায়, সেটাকে হচ্ছে তোমার ওই তার কজের অনুপাতের সমান। এটা আসলে বলতে গেলে অনেক কাহিনী করা, বা বলতে গেলে বুঝতে অনেক সমস্যা হয়, বাট তোমরা দেখলে অনেক ইজিলি দেখতে পারো। দেখো কজ এ বলছি, তাহলে এ বাহুর সন্নিহিত বাহু কোনটা, সি আর বি, তাহলে তোমাকে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে হবে। আর বিপরীত বাহু কোনটা, এ বাহু, এ বাহুকে বিয়োগ করতে হবে স্কোয়ার করে। আর হইলো নিচে কি আছে বলতো, এই সন্নিহিত দুইটা বাহুর গুণফলের গুণফলকে আবার দুই দ্বারা গুণ করতে হবে, তাইলে টু বিসি লিখতে হবে। বুঝছো? বুঝছো ব্যাপারটা? এটাই হচ্ছে কজের সূত্র বা কোসাইনের সূত্র। ওকে, যেটা কি বলতো আমাদের এ কোণের জন্য করছি আমরা। এখন যদি বি কোণের জন্য করি, তাহলে দেখো কস বি, তাহলে বি এর সন্নিহিত বাহু কোনটা, বি এর সন্নিহিত বাহু সি আর এ, তাহলে তোমাকে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখতে হবে, বিপরীত বাহু বি স্কোয়ার, সন্নিহিত বাহু সি। আবার যখন কস সি লিখবা, তখন তোমার দেখো তো বিপরীত বাহু কে আছে, বিপরীত বাহু হচ্ছে সি, সি স্কোয়ার, আর সন্নিহিত বাহু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, আর ডিভাইডেড বাই টু সন্নিহিত বাহু দুইটা এবি। এটাই হচ্ছে কি বলতো আমাদের কোজের সূত্র বা কোসাইনের সূত্র। ঠিক আছে? তো এখন তুমি একটা জিনিস দেখো, এই পুরো পাশ লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে অ্যাঙ্গেল, আর রাইট হ্যান্ড সাইডে কি আছে বলতো, রাইট সাইডে আছে হচ্ছে কি আছে বলতো, বাহু। রাইট সাইডে বাহু আছে বা সাইড আছে, ঠিক আছে, সাইড বা বাহু আছে। সো তার মানে কি, তুমি বলতো বাহু এবং কোণের মধ্যকার যদি সম্পর্ক ক্রিয়েট করতে চাও বা সম্পর্ক থেকে কোনো কিছু বের করতে চাও, তাহলে তোমাকে কজের সূত্র ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, আচ্ছা। তো এই কজের সূত্র তোমার বিশ্লেষণ বিশ্লেষণ করলে একটা জিনিস পাওয়া যায়, কজের সূত্র বিচার বিশ্লেষণ করলে আরো তিনটা জিনিস পাওয়া যায়, আরো তিনটা জিনিস পাওয়া যায়। সেটা হচ্ছে এ বাহু সমান তুমি পাবা, এ বাহু সমান তুমি পাবা বি কস সি, সি কস বি, বি কস সি, তারপর প্লাস সি কস বি। বি বাহু সমান পাবা কি, বি বাহু সমান পাবা সি কস এ প্লাস, যেহেতু এ মানে তোমার কি, সি তো লিখিনি, লিখছি কি, সি কস এ, আর পাওয়া হচ্ছে প্লাস এ কস সি, প্লাস এ কস সি। আবার যখন তুমি সি বাহু নিবা, তখন পাবা কি বলতো, এ কস, এ কস বি, আর বাদ আছে কি বি, বি কস, বি কস এ। দেখো তুমি কি করতেছো এখানে, একটা জিনিস মাথায় রাখো, এটা তোমার মনে রাখা খুবই ইজি, মনে রাখা খুবই ইজি। কিভাবে মনে রাখবা, যখন তুমি এ বাহু নিচ্ছ, তখন কি এখানে এ আছে কোথাও, যখন তুমি এ বাহু নিবা দেখবা ডান পাশে কোনো এ নাই, ডান পাশে কোনো এ নাই, তখন তুমি কি নিচ্ছ, বি কস সি আর সি কস বি। বিবাহ যখন নিচ্ছ তখন দেখো ডান পাশে কোনো বি নাই, তখন কি নিচ্ছ, সি কস এ আর এ কস সি। যখন সি বাহু নিচ্ছ তখন কি দেখো ডান পাশে কোনো সি নাই, তখন কি আছে, এ কস বি আর বি কস এ। বুঝছি সবাই, বুঝছি সবাই, এই জিনিসটা কি বুঝছি আমরা? আচ্ছা, ওকে, আমরা নেক্সট এর দিকে যাচ্ছি, আমরা নেক্সট এর দিকে যাই তাইলে। দেখ, এরপর কি আছে, এরপর আছে হচ্ছে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। এতক্ষণ তো আমরা মোটামুটি বাহু নিয়ে আলোচনা করছি, কোণ নিয়ে আলোচনা করছি, আর পরিভাষা তৈরি কি হয় সেটা নিয়ে কথা বলছি। এখন হইলো ধরো তোমাদেরকে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তুমি ক্ষেত্রফলটা কিভাবে বের করবা, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কিভাবে বের করবা। তো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার জন্য আমরা আগে অর্ধ পরিসীমার যে কনসেপ্ট আছে সেটা ইউজ করতাম। ঠিক আছে, অর্ধ পরিসীমা, অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা আমরা অর্ধ পরিসীমা বের করতে পারি। তারপর তিনটা বাহুর ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, একটা ত্রিভুজের তিনটা বাহুর ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, সরি ক্ষেত্রফল কেন, দৈর্ঘ্য, একটা বাহুর তিনটা, একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য কি দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে, তাহলে এর অর্ধ পরিসীমা কি হয়, এস সমান এ প্লাস বি
প্লাস সি ডিভাইডেড বাই 2। ঠিক আছে? তো অর্ধপরিসীমার কনসেপ্ট ব্যবহার করলে ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল এবিসি লেখো। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হয় রুট ওভার এস, এস মাইনাস ওয়ান, এস মাইনাস টু, সরি এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল। এখানে এসটা কি বলতো? অর্ধপরিসীমা। আবার ধরো তোমাকে দিয়ে দিছে একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু দিয়ে দিছে, ধরো এ বি সি ত্রিভুজ আছে, বি সি ত্রিভুজ আছে, এখানে এ বাহু এবং বি বাহু দিছে, এবং এই বাহু দুটার মধ্যবর্তী যে কোণ আছে সেটা দিয়ে দিছে। ঠিক আছে? যে কোণটা আছে সেটা দিয়ে দিছে। বুঝছো? আচ্ছা, এ বি সি নিলাম। তার মানে তোমাকে কি দিছে বলতো? তোমাকে এইখানে দুইটা বাহুর দৈর্ঘ্য দিছে, দুইটা বাহুর দৈর্ঘ্য দিছে, যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য দিতে পারে। তবে মাথায় রাখতে হবে কোণ যেটা পাইছো সেটা তাদের অন্তর্ভুক্ত কোণ বা তাদের মধ্যবর্তী কোণটা হতে হবে। ঠিক আছে? তাইলে তোমরা লিখতে পারবা, যেমন ধরো তোমার এখানে কি আছে, তাহলে তোমার এখানে দেখো আমি ভুল লিখছি, আমি একটা জিনিস ভুল লিখছি। আমি এখানে বাহুগুলো নোটেশন করছি ভুল করে। দেখো, বাহুগুলো এটা এর বিপরীত হবে। না, বাহুগুলো নোটেশন করছি ভুল করে, বাহুগুলো নোটেশন করছি ভুল করে। এই দেখো, বি এর পরিবর্তে এখানে বি বসবে, এখানে বসবে সি, এখানে বসবে এ। ঠিক আছে? তো এখন দেখো দুইটা বাহু তোমাকে বলে দিচ্ছে, ধরো বি আর সি বাহু দিয়ে দিছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কি? এ। তোমাকে এ কোণ দিয়ে দিছে, বি আর সি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে, তাহলে তোমার কি হবে? তোমার ক্ষেত্রফল হবে হাফ বিসি, হাফ বিসি, তারপর কি সাইন এ, হাফ বিসি সাইন এ। বুঝছি? হাফ বিসি সাইন এ। তো একইভাবে তোমাকে আরো বাকিগুলোর জন্য কি করতে পারবা? হাফ এসি, তাহলে কি হবে? এসি যদি নাও, এসি নাও তাহলে সাইন বি। তারপর যদি নাও কি বলতো? হাফ এসি বিসি আর কি এবি, এবি যদি নাও তাহলে কি হবে? এ আর বি, তাহলে সাইন সি। বুঝছি হবে? ওকে। আচ্ছা, আচ্ছা। এরপর আরেকটা জিনিস মাথায় রাখবা, অন্তর ব্যাসার্ধ বলতে একটা কনসেপ্ট আছে। অন্তর ব্যাসার্ধ জিনিসটা আসলে কি, এটা আমাদেরকে আগে দেখতে হবে। অন্তর ব্যাসার্ধ আসলে কি জিনিস? অন্তর ব্যাসার্ধ আসলে কি জিনিস? অন্তর ব্যাসার্ধটা হচ্ছে, আচ্ছা এইখানে যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, ধরো সাইন এটা দেখাইলাম কোথায়, এই যে এইখানে টু আর, আরটা কি বলতো? পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে টু আর কি হবে? পরিবৃত্তের ব্যাস হবে না? টু আরটা আসলে তার মানে কি? পরিবৃত্তের ব্যাস। অর্থাৎ এই যে বৃত্তটা, এটার ব্যাসটা হচ্ছে টু আর। ওকে। আচ্ছা, এখন তোমরা দেখো অন্তর্বৃত্ত কি জিনিস। ধরো একটা ত্রিভুজ আঁকাইছি। আচ্ছা, ত্রিভুজ আঁকানো যাবে না, আগে আমি বৃত্ত আঁকাইতে, তাছাড়া মিলাইতে পারবো না। বুঝছো? তাছাড়া মিলাইতে পারবো না। আগে একটা বৃত্ত আঁকাই, বৃত্তটা অনেক সুন্দর হয়েছে। বুঝছো? ধরো এই যে এই বৃত্তটা কোথায় আছে? আমাদের ত্রিভুজের পেটে আছে না? ত্রিভুজের অন্তরে আছে না? পেটে বা অন্তরে আছে, তার মানে এই বৃত্তটাকে বলা হয় অন্তর্বৃত্ত। ঠিক আছে? তো এই অন্তর্বৃত্তের যে কি হয়, ব্যাসার্ধ হয়, সেটাকে বলা হয় ছোট হাতের আর। এটাকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। এটাকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। এখন তোমরা একটা জিনিস মাথায় রাখো, একটা জিনিস তোমরা মাথায় রাখো, সেটা হইলো যে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে আর এস এর সমান। এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি? আর এস এর সমান। আর এস, এসটা হচ্ছে ত্রিভুজের অর্ধপরিসীমা, আর আরটা হচ্ছে কি? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। সো এইখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, এই ত্রিভুজের আরেকটা ক্ষেত্রফল কি হতে পারে বলতো? হাফ ইন্টু ভূমি ইন্টু কি বলতো? উচ্চতা না? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ধরে নাও কি এখানে উচ্চতা এইচ আছে আর ভূমি কি আছে? কিছু একটা আছে, এটা এবি। তাহলে ভূমি ধরে নাও এবি বা এবি, বা এখানে এবি বাহুটা তুমি ধরে নাও সি বাহু। তার মানে এটা কি? আর এস ইজ ইকুয়াল টু কি হবে? হাফ সিএইচ, হাফ সিএইচ। সো তুমি এখান থেকে কিন্তু আর বের করতে পারবা। ধরো একটা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিছে, তুমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিছে, তো তুমি লিখতে পারবা আর ইজ ইকুয়াল টু পি, ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধপরিসীমা। ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধপরিসীমা। ঠিক আছে? ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধপরিসীমা। বুঝা গেছে? তার মানে ক্ষেত্রফলকে তুমি যদি অর্ধপরিসীমা দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পাবা? তাহলে তোমরা পাবো হচ্ছে
অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আর যদি তোমাকে বলা হয় যে পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ বের করার আরেকটা ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা আছে, তাও আমরা দেখাচ্ছি। আগে এটা লিখে দিই, এরকম হবে। আবার পরিবৃত্ত ব্যাসার্ধের একটা ফর্মুলা হচ্ছে, বড় হাতের আর লিখলাম, এটা হবে হচ্ছে তোমার সম্ভবত এ বি সি তিন বাহুর গুণফল ডিভাইডেড বাই ফোর গুণন ফোর গুণন ফোর, অর্থাৎ ক্ষেত্রফলকে 4 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। পরিবৃত্তের ব্যাসার্ধ কি, বাহুত্রয়ের গুণফল ডিভাইডেড বাই ক্ষেত্রফলকে 4 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। 4 গুণন ক্ষেত্রফল, 4 গুণন ক্ষেত্রফল, ওকে। আচ্ছা, এটা আমরা লিখছি, এটা আমরা লিখছি, এগুলো আমরা লিখছি। তারপর হ্যাঁ, এটাও আমরা লিখছি। তারপর হ্যাঁ, এই সবগুলো আমরা মোটামুটি শিখছি নাকি, সবগুলো আমাদের শেখা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কিছু ম্যাথ করি, ঠিক আছে। দেখো, এখানে একটা জিনিস বলছে, 5 12 13 হলে ত্রিভুজটি কি হবে। একটা ত্রিভুজের বাহু যথাক্রমে 5 12 13। আচ্ছা, এইটা এই যে এইখানে দেখো 5 12 13, এখানে ভূমি লম্ব আর কি অতিভুজ, এটা হইলে সমকোণী ত্রিভুজ। 3 4 5 হইলেও সমকোণী ত্রিভুজ। তারপর 6 8 10 হইলেও কি বলতো, সমকোণী ত্রিভুজ। মাথায় রাখবা, এই তিনটা যদি হয় কিচ্ছু দেখার দরকার নাই, এটা কি বলতো, সমকোণী ত্রিভুজ। আর একটা জিনিস আছে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে 40 9 41, 40 9 41, ঠিক আছে। 40 9 41, ঠিক আছে, মাথায় রাখবা। কি কি বলতো, 40 9 41, 6 8 10, 3 4 5, 5 12 13, ঠিক আছে। এরা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবিসি ত্রিভুজে এবি দেওয়া আছে, তারপর এসিও দেওয়া আছে, বিএসসি দেওয়া আছে 35 ডিগ্রি, বিসি বাহুকে উভয় পাশে বর্ধিত করলে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের যোগফল কত। কোশ্চেনে কি বলছে আগে বুঝতে হবে। একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। তো আমরা কি নিব বলতো, এ বি সি ত্রিভুজ নিচ্ছি। বলছে বিএসসি, এই কোণটা 35 ডিগ্রি, এই কোণটা 35 ডিগ্রি। আর আরেকটা জিনিস বলছে হচ্ছে বাহুকে উভয় পাশে বর্ধিত করলে, বিসি বাহুকে, একে এই পাশে বর্ধিত করছো, একে এই পাশে বর্ধিত করছো, বলছে যে উৎপন্ন কোণ হয় তাদের যোগফল কত। তার মানে কি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার যোগফল কত এটা বের করতে বলছে, ঠিক আছে। এই দুটো অ্যাঙ্গেলের যোগফল বের করতে বলছে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, যে এই যে এই পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা কত, এই ফুল অ্যাঙ্গেলটা কত বলতো, 180 ডিগ্রি না, 180 ডিগ্রি না। তো 180 ডিগ্রি, বাট কথা হইলো আমার চাইছে কতটুকু, শুধুমাত্র এতটুকু না। আর এই অ্যাঙ্গেলটাকে বি অ্যাঙ্গেল না। তার মানে আমাদের এই পাশের যে অ্যাঙ্গেলটা আছে, এটার সমান, এটার ভ্যালু কত হবে, পাই মাইনাস বি, পাই মাইনাস বি। আবার একইভাবে এই পাশে কি হবে বলতো, এই অ্যাঙ্গেলটা এতটুকু যদি সি হয়, তাহলে এটা হবে পাই মাইনাস সি প্লাস পাই মাইনাস সি। সো আলটিমেটলি তুমি এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কত পাইলে, দুটো অ্যাঙ্গেলের যোগফল পাইছো কত বলতো, 2 পাই মাইনাস বি প্লাস সি। আচ্ছা, এখন দেখো এই বি প্লাস সি সমান কত হবে, দেখো এ প্লাস বি প্লাস সি সমান কত বলো তো, পাই না। এ প্লাস বি প্লাস সি সমান কত, পাই না। তাইলে বি প্লাস সি সমান কত, বি প্লাস সি সমান পাই মাইনাস এ। এর ভ্যালু কত, 35 ডিগ্রি। এর ভ্যালু কত, 35 ডিগ্রি, সমান সমান পাই মাইনাস 35 ডিগ্রি। সো এই বি প্লাস সির ভ্যালু কত বলতো, পাই মাইনাস 35 ডিগ্রি, লিখে ফেলো। 2 পাই মাইনাস পাই প্লাস 35 ডিগ্রি। তো এখন কথা হইলো, এই মাইনাস একটা পাই আর আছে দুইটা পাই পজিটিভ, সো হবে পাই প্লাস 35 ডিগ্রি। তো এখন পাই এর ভ্যালু কত, 180 ডিগ্রি। 180-র সাথে 35 যোগ করলে কত হয়, 215 ডিগ্রি। বুঝছি সবাই, বুঝছি সবাই ম্যাথটা। জি। আচ্ছা, আমাদের কল এক্সটেন্ড করা লাগতে পারে, ঠিক আছে। কল এক্সটেন্ড করা লাগতে পারে, খুব বেশি টাইম নাই। যদি আমাদেরকে বের করে দেয় তাহলে আমরা কি আবার ঢুকবো, খুব দ্রুত ঢুকবো, ঠিক আছে। আমি সাথে সাথে লিঙ্ক পাঠিয়ে দিব, তোমরা সাথে সাথে ঢুকে ফেলবা। খুব বেশি নাই, কয়েকটা স্লাইড আছে। হয়তো বা হাইয়েস্ট আধা ঘন্টা টাইম লাগবে, আধা ঘন্টা লাগবে না, আর কম লাগবে। আচ্ছা, দেখো এখানে কি বলছে, তিনটা বাহু তিনটা বাহু দিয়ে দিছে, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। তিনটা বাহু দিলে তার মানে কি বলতো, এখানে অর্ধ পরিসীমা লাগবে। অর্ধ পরিসীমা কত, 5 আর সাথে 12, আর 6 কত, 18, 3 6, সরি 18, 18কে 2 দ্বারা ভাগ করলে থাকে 9, 18কে 2 দ্বারা ভাগ করলে থাকে 9। এটা তোমাদের অ্যান্সার হবে কি, √9। তারপর 9 থেকে 5 বাদ দিলে কত, 9 থেকে 5 বাদ দিলে কত বলতো, 4 4। তারপর 9 থেকে 6 বাদ দিলে 3,
আর 9 থেকে 7 বাদ দিলে কত বলতো? 2। তাহলে কত হয়? 3 দুগুণে 6, 4 6 24। 3 দুগুণে 6, 4 6 24। আচ্ছা, আমরা ওইভাবে না করব, আমরা দেখো এটার একটা ট্রিক্স আছে, ইজি ট্রিক্স। দেখো, এটা এইভাবে করতে গেলে সবগুলোকে যদি তুমি ভাঙাও, তাহলে হচ্ছে তোমার কি এই পাশে ক্যালকুলেশন করা ঝামেলা হবে। 9 কে রুট করলে কত? 3 পাওয়া যায়। 4 কে করলে 2 পাওয়া যায়। ভিতরে থাকে কি? 3 দুগুণে 6। এটা কত? 3 দুগুণে 6, 6 √6। বুঝছি সবাই? বুঝছি? জি ভাইয়া। তাইলে আমরা কি করবো বলতো? এটা গুণ করার কোনো দরকার নেই, গুণ করার কোনো দরকার নাই, ভেঙে ভেঙে বের করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, একটি ত্রিভুজের বাহু 6 এবং 8 একক, এটার অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ক্ষেত্রফল কত পড়বে? আরে কত সহজ! তার মানে কি বলতো? অন্তর্ভুক্ত কোণ দিছে, দুইটা বাহু দিছে, তার মানে কি হাফ বিসি সাইন এ, হাফ বিসি সাইন এ। তার মানে ধরো এখানে কি আছে? 6 গুণন 8 গুণন সাইন 60 ডিগ্রি। ঠিক আছে? এখন এখন এটা কি হবে? 3 গুণন 8 কত হয়? 3 × 8 = 24। 3 × 8 = 24। আর সাইন 60 ভ্যালু কত? √3/2। √3/2, তার মানে 12 √3। 12 √3। ওকে। আচ্ছা, তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলে এদের অন্তর ব্যাসার্ধ কত? আচ্ছা, অন্তর ব্যাসার্ধ, তিনটি বাহু দিছে, অন্তর ব্যাসার্ধ, অন্তর ব্যাসার্ধ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ যদি দেয়, দেখো, সমকোণী ত্রিভুজ যদি দেয় তাহলে তিনটা বাহু দেওয়া মানে কি বলতো? সমকোণী ত্রিভুজের তিনটা বাহু দিছে, তার মানে ধরো একটা লম্ব একটা ভূমি, নাকি? আর একটা অতিভুজ, তাই তো? একটা লম্ব একটা ভূমি একটা অতিভুজ। আঁকাইলে এরকম হয় না? আঁকাইলে এরকম হয় না? 3 4 5। তাইলে আমরা এই যে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে লিখতে পারি বলতো? হাফ গুণন লম্ব গুণন ভূমি না? হাফ গুণন লম্ব গুণন ভূমি না? এরকম লিখি না? তাহলে 3 দুগুণে 6, এটার ক্ষেত্রফল কত বলতো? 6 বর্গ একক। ঠিক আছে? 3 দুগুণে 6 বর্গ একক। আর আমরা আরেকটা কি জিনিস জানি বলতো? আরেকটা কি জিনিস জানি? এই যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বা অন্তর ব্যাসার্ধ, এটা সমান ছোট হাতের আর। আর সমান কি হয়? আর সমান কি হয়? আর সমান কি হয়? এটা বাই এস হয় না? এটা বাই এস হয় না? তো এটা বাই এস যদি আমরা লিখি, তাহলে এখানে ক্ষেত্রফল তো পাইছি, শুধু এস লাগবে। ক্ষেত্রফল বাই এস, এস এর ভ্যালু কত? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কিভাবে বের করবা? অর্ধ পরিসীমা কিভাবে বের করবা? 3 আর 4 কত বলতো? 3 আর 4 7, আর 5 কত বলতো? 12। 12 কে 2 দ্বারা ভাগ করলে 6 থাকে, 6 কে 6 দ্বারা ভাগ করলে 1 থাকে আনসার। বুঝছি সবাই? প্রথমে কি করছি বলতো? মনে মনে এত কাহিনী করার দরকার নাই, আমরা কি জানি? আহ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয়? লম্ব গুণন ভূমি গুণন হাফ। তার মানে 3 4 12, আর একে অর্ধেক করলে হবে 6। এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আবার আমরা কি জানি? বৃত্তের ব্যাসার্ধ কি বলতো? আর আর সমান কি হয়? ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধ পরিসীমা। তো ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কত? 4 আর 5 7, সরি 4 আর 5 9, আর 3 12। 12কে অর্ধেক করলে এটাও 6 হয়, তার মানে 6/6। আর সমান কত মান? বুঝছো? কতক্ষণ লাগবে এটা করতে বলো তো? কতক্ষণ লাগবে? এরকম ভাবে ভাবলে কতক্ষণ লাগবে? খুবই কম সময় লাগবে না? আচ্ছা, দেখো, এখানে আবার কি বলছে? এখানে আবার কি বলছে? আচ্ছা, এখানে বলছে হচ্ছে, দেখো, 3 5 6, 3 5 6 ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বলতো? 3 5 6 একক হলে অন্তর্বৃত্তের পরিধি কত? আচ্ছা, অন্তর্বৃত্তের পরিধি কত এটা একটু দেখতে হবে, এটা একটু কাহিনী আছে। উম, উম, দেখো, এখানে আমাদের অন্তর্বৃত্ত বের করার জন্য আমরা কি জানি বলতো? প্রথমত, তিনটা বাহু যেহেতু দিচ্ছে, তাহলে আমাদের কি তিনটা বাহু থেকে একটা কাজ করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তিনটা বাহু থেকে যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমরা কোন ক্ষেত্রফল বের করি বলতো? অর্ধপরিসীমার যে কনসেপ্ট আছে ওইটা থেকে। অর্ধপরিসীমা থেকে কিভাবে ক্ষেত্রফল বের করি? এই যে 6 আর 3 9, 6 আর 3 9 আর 5 14, 14কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে? 7। অর্ধপরিসীমা 7। 7 থেকে 3 বাদ দিলে 4, 5 বাদ দিলে 2, আর 6 বাদ দিলে কত? 6 বাদ দিলে কত বলতো? 1। তাহলে কত হয়? তাহলে কত হয়? 4কে রুট করলে কত পাওয়া যায়? 4কে রুট করলে পাওয়া যায় হচ্ছে, 4কে রুট করলে 2 পাওয়া যায়। আর এর ভিতরে থাকতেছে কত? 7 দুগুণে 14। 7 দুগুণে 14। এটা হচ্ছে কি তোমার বলতো? বৃত্তটার ক্ষেত্রফলটা, বৃত্তটার ক্ষেত্রফলটা। এখন এটা থেকে তুমি অর্ধ পরিসীমা বাদ দাও, তার মানে কি? √7। এটা কত বলতো? অর্ধ পরিসীমাকে ভাগ করছো কার থেকে? ক্ষেত্রফল থেকে। ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধ পরিসীমা করে ফেলছো, তার মানে তুমি কি আর পেয়ে গেছো? এখানে অন্তর্বৃত্তের পরিধি চাইছে। অন্তর্বৃত্তের পরিধি বলতে আমরা কি বুঝি?
পরিধি কিভাবে বের করা হয় বৃত্তের? 2 পাই আর দ্বারা না? 2 পাই আর দ্বারা বলা হয় না? 2 পাই আর কি বৃত্তের পরিধি না? তার মানে এর সাথে কি গুণন হবে বলতো? আরো 2 পাই। আরো 2 পাই গুণ করতে হবে। আরো 2 পাই যদি গুণ করো তাহলে এখানে কি হবে? 2 গুণন 2, 4, 4 পাই। তার মানে পাচ্ছ 4 পাই √14 / 7। কোনটার সাথে মিলে নাই? আচ্ছা, না মিললো সমস্যা নাই, মেলাচ্ছি। তার মানে তুমি এই জিনিসটাকে আবার ভাঙো। 4 পাই, এটাকে লিখতে পারবা, √2 √7 নিচে কি √7 এটা একটা কাটা থাকতেছে কি 4 পাই √2 / √7। 4 পাই √2 / √7 কোনটা আছে দেখো তো, 2 নাম্বারটা। বুঝছি? বুঝছি সবাই? ও শিট, ও শিট, লাপান রে। আহ তোমরা ঢুকতে পারতেছো না? দাঁড়াও, ঢুকো ঢুকো, এখন পারবা, এখন ঢুকতে পারবা। আচ্ছা, তোমাকে অ্যাডমিট দিচ্ছি, বুঝছো? হ্যালো। আচ্ছা, আগের ম্যাথটা কি আমরা পাইছিলাম ফুল? আগের ম্যাথটা কি বুঝছো? একজন একটু বলো তো, না ভাই, আগের ম্যাথটা কি আমরা আগেরটা পাইছি? সম্পূর্ণ আচ্ছা দাঁড়াও, এক সেকেন্ড, আমি তোমাদেরকে জয়েন করাই। হ্যাঁ বলো, এখন বলো। আগেরটা সম্পূর্ণ হয়নি। আচ্ছা, কতটুকু পর্যন্ত হয়েছে আমরা, দাঁড়াও তাহলে আমরা অর্ধ পরিসীমার পর থেকে স্টার্ট করতেছি, ঠিক আছে? দেখো, আহ এখানে দেখো, এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে। আচ্ছা, অর্ধসীমা পরিসীমা পর্যন্ত তো বুঝছি নাকি? এটা যে অর্ধ পরিসীমা দিয়ে করা লাগবে এটা তো বুঝছি। এটা যে অর্ধ পরিসীমা দিয়ে করা লাগবে সেটা তো বুঝছি। আচ্ছা, তো এখন দেখো, অর্ধ পরিসীমা আমরা বের করে ফেলছি, এটা কি এস। এখানে আমরা কি পাইছি, সমান সমান দেখো, উম, আগে এটা দিলাম √ওভার, দেখো 4 কি গুলো 2 বাইরে আসছে, 7 গুলো 14, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। আবার
সরি, অর্ধপরিসীমা কেন, এটা ক্ষেত্রফল। অর্ধপরিসীমা তো 7, অর্ধপরিসীমা তো 7 ছিল, অর্ধপরিসীমা তো 7 ছিল, কারণ 3 আর 5 9, আর 6 14, 14 কে 2 দ্বারা ভাগ করলে 7 পাইছি, অর্ধপরিসীমা 7। আর হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা ছিল 2√7, 2√7। তো আমরা কি জানি বলতো, অন্তর্বৃত্তের পরিধি ছোট হাতের আর হয়, এটা সমান লিখতে পারি ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধপরিসীমা, ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধপরিসীমা। তুমি এখানে ক্ষেত্রফল পেয়ে গেছো 2√14, অর্ধপরিসীমা কত, 7। এখন তোমার থেকে কি চাইছে বলতো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ চাইছে নাকি পরিধি চাইছে বলতো? পরিধি চাইছে না? আর আমরা কি লিখছি, এটা ব্যাসার্ধ লিখছি না? তা এখন পরিধি সমান আমরা কি জানি, 2πr। পরিধি সমান কি জানি বলতো, 2πr। তো 2πr যদি আমরা পরিধি সমান জানি, তো এখানে আমরা কি করবো, জাস্ট খালি আর তো পাইছি, এর সাথে 2π গুণ করে দিব। 2π গুণ করলে কি পাওয়া যায় দেখো তো, 2 × 2 4, এর সাথে একটা পাই, √14/7। বাট এটার সাথে আনসার মিলে নাই। বাট কথা হলো কেন মিলে নাই দেখাচ্ছি, কেন মিলে নাই দেখাচ্ছি। এক কাজ করো, তুমি ওই যে আমাদের √14 আছে না, ওইটাকে ভাঙো। √14 কে ভাঙালে কি পাওয়া যায়, এখানে আমরা লিখি, আচ্ছা এখানে না, এখানে লিখি, এখানে আর দেনা, 4π√2 গুণন √7, এরকম পাওয়া যায় না? আর নিচে 7 কে ভাঙাইলে কি পাওয়া যায়, √7 গুণন √7। এইটা এটা কাটা, দেখো তো এখন কিরকম হয়, এখন কিরকম হয়, 4π ডিভাইডেড বাই, সরি √2 ডিভাইডেড বাই √7। ঠিক আছে, এটার সাথে আমাদের কোনটা মিলছে দেখো তো, আমাদের বি নাম্বার মিলে গেছে। বুঝছি সবাই এখন, বুঝছি সবাই? আচ্ছা, এই ম্যাথটা, এই ম্যাথটা বেশ ভালো। দেখো এখানে কি বলছে, একক বৃত্তের, একক ব্যাসার্ধের বৃত্তে অন্তর্লিখিত একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন তুমি একটা জিনিস বলো, এখানে কি বলছে, একক ব্যাসার্ধ, তার মানে এই যে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধটা একক বা এক। তারপরে এখানে আরেকটা কি আছে, একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, এখন এইটা যদি কেন্দ্র হয়, এইখান থেকে যে এই যে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে কত বলতো, 1, এটা 1, এটাই বলে দিচ্ছে। আচ্ছা, এখন বলছে কি যে এইটার, আচ্ছা তুমি একটা জিনিস বলো, এই যে এই বৃত্তের পরিধিস্থ কি বলতো, এটা কি বৃত্তের পরিধির উপর অবস্থিত একটা ত্রিভুজ না? তার মানে কি এই যে 1, এটা আসলে কি দেওয়া আছে বলতো, পরিব্যাসার্ধ বা বড় হাতের আর এর ভ্যালু দেওয়া আছে না? পরিব্যাসার্ধ বা বড় হাতের আর এর ভ্যালু দেওয়া আছে না, বলতো? আচ্ছা, এটা পরিব্যাসার্ধ অথবা বড় হাতের আর এর ভ্যালু দেওয়া আছে। তো বড় হাতের আর এর ভ্যালু যদি দেওয়া থাকে, আমরা কি জানি, এই যে পরিব্যাসার্ধের একটা রিলেশন আছে কার সাথে বলতো, সাইনের সাথে আছে না? সাইনের সাথে আছে না? মনে আছে তোমাদের, সাইনের সাথে। তো তুমি ধরে নাও যে এটা এ, এটা এ, এটা বি, আর এটা সি, তাহলে এটা এ বাহু। তো এখন এই এ ডিভাইডেড বাই তুমি কি লিখবা, এখানে তুমি কি লিখবা বলতো, এ ডিভাইডেড বাই, বলতো এ ডিভাইডেড বাই কি লিখবা, এ ডিভাইডেড বাই সাইন, এ ডিভাইডেড বাই সাইন, এ ডিভাইডেড বাই সাইন সমান সমান কি বলতো আমাদের, 2r। মনে আছে, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান 2r, এটা আমরা লিখতাম। এই আর এর ভ্যালু কত দেওয়া আছে, 1 দেওয়া আছে না? আর এর ভ্যালু কত দেওয়া আছে, 1 দেওয়া আছে না? তো তুমি কি লিখবা, এ বাই সাইন এ সমান 2। আচ্ছা, আর একটা জিনিস এখানে দেখো, লক্ষ্য করো, বলছে কি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ মানে কি আসলে, এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কত, 60 ডিগ্রি না? এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কত, 60 ডিগ্রি না? তো প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু যদি 60 ডিগ্রি হয়, তাহলে সাইন এর ভ্যালু কত, সাইন 60 ডিগ্রি। সো আমরা লিখবো এ বাই 60 ডিগ্রি, বা এ বাই সাইন 60 ডিগ্রি সমান কত হয়, এ বা সাইন 60 ডিগ্রি সমান হয় হচ্ছে √3/2 সমান 2। বা এখন তুমি লেখো, এটাকে এই পাশে পাঠিয়ে দাও, সমান ওই পাশে পাঠিয়ে দাও, এ সমান কি হবে, এটা সমান ওই পাশে গেলে উল্টে যাবে, এই টার্মটা সমানের ওই পাশে গেলে কি হবে বলতো, ভাগ আছে, এখন কি হবে বলতো, গুণ হবে। গুণ হইলে 2 গুণন √3/2, 2 2 কাটাকাটি, থাকতেছে খালি কি, √3, থাকতেছে কি খালি √3। তার মানে আমাদের সি নাম্বারটা অ্যান্সার। বুঝছি সবাই এই ম্যাথটা? দেখো একটা জিনিস মাথায় রাখবা, আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে দৈর্ঘ্য মৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যের সাথে যদি তোমার কি করে, বৃত্তের রিলেশন বা পরিবৃত্তের রিলেশন চলে আসে, অবভিয়াসলি কি সাইনের সূত্র ইউজ করবা। আর যদি ত্রিভুজের মধ্যে শুধুমাত্র সাইন, মানে তোমার ত্রিভুজের অ্যাঙ্গেল আর বাহুর মধ্যে রিলেশন ক্রিয়েট করতে বলো, তখন কি কজের সূত্র ইউজ করবা, বলছিলাম মনে আছে, কিছুক্ষণ আগে বলছিলাম, মনে আছে? ওকে, ওকে। আচ্ছা, আমরা পরেরটা দেখি।
আমরা এখন পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটাতে কি আছে দেখো। এবিসি ত্রিভুজে বি অ্যাঙ্গেল দেওয়া আছে, সি অ্যাঙ্গেল দেওয়া আছে, আবার কি আছে দেখো তো, এ বাহু দেওয়া আছে। তারপর ত্রিভুজটির পরিলিখিত বৃত্তের, ত্রিভুজে পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার। কোশ্চেনটা বুঝো। একটা ত্রিভুজ দিছে, একটা ত্রিভুজ দিয়ে কি করছে বলতো, দুইটা অ্যাঙ্গেল দিয়ে দিছে। এখন তোমার কি 3 নাম্বার অ্যাঙ্গেলটা বের করতে খুব বেশি কাহিনী হবে? আচ্ছা, দুইটা অ্যাঙ্গেল পাইছো, দুইটা অ্যাঙ্গেল পাইছো, দুইটা অ্যাঙ্গেল পাইছো। তো 3 নাম্বার অ্যাঙ্গেল পাওয়া আমাদের কাছে আহামরি কোনো ব্যাপার না। 3 নাম্বার অ্যাঙ্গেল পাইতে গেলে আমাদের কি করতে হবে, এই দুইটা যোগ করে 180 থেকে বাদ দিতে হবে। দুইটাকে যোগ করার পর তুমি 180 থেকে যদি বাদ বাদ দাও, তাহলে কত পাবা বলো তো? 45 ডিগ্রি পাবা। 45 ডিগ্রি পাবো। তার মানে আমাদের অ্যাঙ্গেল এ সমান কত বলতো? এ অ্যাঙ্গেল সমান, এ অ্যাঙ্গেল সমান পাইছে হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি। আচ্ছা, এখন এখানে কি কথা বলছে বলতো? ত্রিভুজটির পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার। ত্রিভুজের পরিলিখিত মানে উপরিলিখিত, বুঝছো? ত্রিভুজটির উপরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ। পরিলিখিত বলতে উপরিলিখিত বুঝবা, বুঝছো? তার মানে এই যে একটা ত্রিভুজ আছে, এইখান থেকে এই যে এইখান দিয়ে বৃত্ত পাস করবে, এইখান দিয়ে পাস করবে, আর ওই পরিবৃত্ত যেটা আর কি, পরিবৃত্ত যেটা আর কি, ঠিক আছে? পরিলিখিত মানে কি বলতো? পরিবৃত্ত, ঠিক আছে? পরিলিখিত মানে পরিবৃত্ত দিয়ে নিবা। তো বলছে এই পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে। সিম্পল, আমরা কি জানি, এ অ্যাঙ্গেল জানি, এ বাহুও জানি, এ বাহুও জানি, এ অ্যাঙ্গেলও জানি। তাহলে কি বলতো, 20 √2। তার মানে কি, এ পাইছো ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি। এটা সমান কি বলতো, 2r। এটা সমান 2r। আমার লাগবে শুধু কি বলতো, ব্যাসার্ধ। আর লাগবে, শুধু আর লাগবে। তো এখন দেখো একটা জিনিস করো এখানে। এখানে কি করছিলাম আমরা, 1 মিনিট, এখানে কোনো ভুল করছি? এটা 2r, হ্যাঁ ঠিক আছে, এটা ভুল করি নাই, এটা ভুল করি নাই। আচ্ছা দেখো, এইখানে তোমার সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2, 1/√2। তার মানে 1/√2, 20 √2 ডিভাইডেড বাই 1/√2 সমান 2r। বা আর সমান কি হবে, এই যে এই √2 উপরে গেলে 2 হয়ে যাবে, 2 2 কাটাকাটি, আর সমান হবে 20। আর সমান হবে 20। 20 কোনটা আছে? সি নাম্বার। সি নাম্বার ক্যান্সেল। বুঝছি সবাই? বুঝছি সবাই? ওকে, দেখো এখানে কি করছে, এইখানে কি করছে, এইখানে তোমার এ বি সমান 2, এটা 2 কমা হবে। এ বি সমান 2, বিসি সমান 3 এবং সি এর সমান 4। এর শীর্ষবিন্দু হতে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? দেখো এইখানে তোমাকে কি বলছে, 3টা বাহু দিয়ে দিছে। একটা ত্রিভুজে 3টা বাহু দিছে, এ বি সি। এটা 2 3 4। আচ্ছা, এখন আমাদের কথা হইলো, আমাদের বের করতে বলছে কি বলতো, এ হতে বিসি এর উপর অঙ্কিত লম্ব, এইটার ধরো, এইটার ধরো। আচ্ছা, তুমি এক কাজ করো, এটা 2 ভাবে করা যাবে। তুমি চাইলে এটাকে অর্ধেক ধরে পিথাগোরাস দিয়ে করতে পারবা। আবার আরেক কাজ করা যেতে পারে, তোমার অর্ধেক ধরা যাবে না, আসলে অর্ধেক ধরা যাবে না, এটা ভুল বলছি। এটা যদি তোমার সমবাহু হয়ে যেত তাহলে অর্ধেক ধরে করা যেত, বা সমদ্বিবাহু ত্রিভুজ হলে অর্ধেক ধরে করা যেত। এটার একটাই কনসেপ্ট করতে হবে, সেটা হচ্ছে কি, অর্ধ পরিসীমা দিয়ে একদিন করতে হবে বলতো। আচ্ছা, এইটা কি, এই এবিসি ত্রিভুজের উচ্চতা না, এইচ, লম্বটা। তার মানে তুমি কি লিখতে পারবো, হাফ গুণন বিসি গুণন এইচ সমান কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা অর্ধ পরিসীমা দিয়ে বের করো। অর্ধ পরিসীমা দিয়ে তো তুমি ক্ষেত্রফল বের করো, তার মানে কি, এই দেখো বিসির ভ্যালু 3 দেওয়াই আছে। তার মানে 3/2 এইচ সমান ক্ষেত্রফল। আচ্ছা, এখন এই ক্ষেত্রফলটা বের করতে হলে তোমার অর্ধ পরিসীমার কনসেপ্টটা নিয়ে আসো। 4 আর 2 6, 4 আর 2 6, আর 3 9। 9 কে 2 দ্বারা ভাগ করলে হয় 9/5, সরি 9/2, 9/2। 9/2 থেকে 2 বাদ দাও, 9। 9/2 থেকে 2 বাদ দিলে কত থাকে? 9/2 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে তোমার 5/2। 5/2। তারপর 9/2 থেকে 3 বাদ দিলে কত থাকে? 3/2। 4 বাদ দিলে থাকে 1/2। বুঝছো? বুঝছো? তার মানে নিচে কত হয়? 8। নিচে কত হয়? 8। আর উপরে থাকে হচ্ছে, যা থাকলো থাকলো থাকলো, আমরা 8 কে বাইরে নিয়ে আসি। 8 কে বাইরে আনলে তোমার বাইরে চলে আসে কত? বাইরে চলে আসে হচ্ছে তোমার 4। তার মানে সেইভাবে আগে লিখি, এত মারামারি করার দরকার নেই, আগে বাইরে আনার দরকার নেই।
আর এখানে কত আছে দেখো তো, 5 9 45। আহ 9 গুণন 3 গুণন 5, এরকমই। আচ্ছা, আমার আমার কি ক্যালকুলেশনে ভুল হয়েছে কোথাও? 9 থেকে 9/2 থেকে বাদ দিচ্ছি কত? 2। 2 বাদ দিলে কত? 2 হলো লসাগু 4। 5/, হ্যাঁ 5/2, ঠিক আছে। 3 বাদ দিলে 3 গুণে 6, 3/2, 4 বাদ দিলে 4 2 গুণে 8, হ্যাঁ 1/2, ঠিক আছে, ভুল হয় নাই। ভুল হয় নাই। ওকে। তো এখন এখন আমরা এক কাজ করতে পারি। এখন আমরা এক কাজ করতে পারি, এগুলো বাইরে আনা যেতে পারে। এই দেখো, এটাকে যদি তুমি just বাইরে আনো, এই যে এই পার্টটাকে তুমি যদি বাইরে আনো, দেখো কি হয়। বাইরে আনলে এটাই তো আমাদের ক্ষেত্রফল, এটা কিন্তু আমাদের ক্ষেত্রফল। তো আমরা এই 9 কে বাইরে আনলে দেখো 3 হয়। আর এখান থেকে 4 বাইরে আনলে থাকে 2। আর ভিতরে থাকে কত বলতো? 3 5 15। আর নিচে থাকে কত? 2। নিচে থাকে 2। আর এখন এইটা আর এটা কাটাকাটি যাবে। তার মানে এইচ সমান 15/2। এইচ সমান √15/2। বুঝছি সবাই? একটু ক্যালকুলেশনটা ছোট করে নিয়ে আসার জন্য এই কাহিনীটা করছি, বুঝছো? ক্যালকুলেশনটা যাতে আমাদের কি হয়, যেহেতু ক্যালকুলেটর নাই আমাদের কাছে, তাহলে কি অত বেশি ইজি করা যাবে না, তাহলে আমরা পারবো না করতে, ঠিক আছে? তাহলে এই যে এইভাবে ধীরে ধীরে, মানে দেখো এখানে আমরা কিন্তু 3/2 করেই ফেলছি আগে। তো এখান থেকে তুমি 9 কে বাইরে আনলে 3 পাবা। 4 থেকে যদি 8 থেকে 4 কে বাইরে আনলে তুমি পাবা কত? 2। তার মানে 3/2 হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে, অবশিষ্ট যেটা থাকে সেটাই কি এসে ভ্যালু। বুঝছো? বুঝছো তোমরা? জি ভাইয়া। ওকে, আমরা নেক্সট টা যাচ্ছি তাহলে। এখানে দেওয়া আছে এ বি সি ত্রিভুজে এ বি সি দেওয়া আছে। আচ্ছা, বাহুগুলোর অনুপাত দেওয়া আছে। দেখো, তিনটা বাহুর অনুপাত দেওয়া থাকে, মানে থাকা মানে কি আলটিমেটলি তুমি ধরে নিবে এগুলো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে? আলটিমেটলি ধরে নিবে এগুলো কি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কারণ তোমার এই কাহিনী হবে, একই কাহিনী হবে। ধরো এই অনুপাত দেওয়া মানে কি বলতো, 3 7 5 দেওয়া আছে। অথবা ধরো এটা যদি বড় হয় তখন কি হবে, এখানে 6, এখানে 10, এখানে 14 দেওয়া আছে। বুঝছি? বুঝছি? এরকম তো আমরা ধরে নিব কি, আমরা ধরে নিব এখানে ওই তোমার যেটা দেওয়া আছে এটা আসলে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এইভাবে ধরলেই ম্যাথ করলে হয়ে যাবে, সমস্যা নেই। আলটিমেটলি ওইটা দেওয়া নাই, বাট আমরা আমাদের যেহেতু আমাদের পরীক্ষায় কিন্তু কনসেপচুয়াল জিনিস দেয় না, মানে তুমি কি কনসেপ্ট বুঝতেছো সেটা দেয় না। কনসেপচুয়াল বলতে আমি ওটা বুঝাই না যে কনসেপচুয়াল জিনিস দেয় না, সব কনসেপচুয়াল জিনিসই দেয়। বাট তোমার মাথায় কি কনসেপ্ট আছে ওইটা তুমি লিখে আসতে হয় না, তুমি কিভাবে ম্যাথ করে অ্যান্সার নিয়ে আসছো এটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো আমরা যদি বলি যে এখানে আসলে বাহুর দৈর্ঘ্য বলা আছে, তাহলে এটা আসলে ভুল বলা হবে। 3 7 5 আসলে বাহুর দৈর্ঘ্য না, এটা হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত। ঠিক আছে? তারপরে আমরা ধরে নিব কি ম্যাথের জন্য এগুলা বাহুর দৈর্ঘ্য। ওকে? তাছাড়া আবার বলবো যে ভাইয়া বলছে এগুলো বাহুর দৈর্ঘ্য, ভুল বলছে। ঠিক আছে? আচ্ছা, দেখো এখন বি কোণ চাইছে। আমি কি বলছি বলতো, কোণ আর বাহুর মধ্যে যখন রিলেশন মানে রিলেশন করতে চাও, একটা কোণ আর বাহু, কোণ আর বাহু থাকবে এ বি সি বাহু। এটা এ, এটা বি, এটা সি, তার মানে এটা এ। তারপর কি, 7 হচ্ছে বি, 7 হচ্ছে বি, তার মানে এটা বি। আর এই যে নোটেশন গুলো ঠিক মতো দিবা। আর 5 হচ্ছে সি। ঠিক আছে? ওকে, তার মানে এ বি সি কোণ আমরা পাই গেছি। এখন আমাদের অ্যাঙ্গেল কোণ, বি অ্যাঙ্গেলটা চাইছে, এ অ্যাঙ্গেলটা চাইছে। আমরা কি বলছি, বাহু আর অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন করতে চাইলে কি করতে হবে? আচ্ছা, আরেকটা জিনিস তোমরা দেখতে পারো এখানে, আরেকটা জিনিস। আচ্ছা, একটু পরে দেখতেছি, একটু পরে দেখতেছি। আমরা এক কাজ করি, তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো, আমাদের কোন অ্যাঙ্গেল চাইছে বলো তো? বি অ্যাঙ্গেল। বি অ্যাঙ্গেল কেমনে বের করবো? কস বি সমান, কস বি বের করলে কি হয়, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে হয়। এ স্কোয়ারের ভ্যালু কত? এ স্কোয়ারের ভ্যালু কত? 3 স্কোয়ার। সি স্কোয়ারের ভ্যালু কত? প্লাস 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2 গুণন 3 গুণন 5, তাই তো? 2 গুণন 3 গুণন 5। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো তোমরা, এখানে 3 স্কোয়ার আর 5 স্কোয়ার, 9 প্লাস 25, তাই তো? এটা সমান কত হয়? 34। আর 7 স্কোয়ার করলে কত হয় বলো তো? 49 না? 49 হয় না? 34 থেকে তুমি যদি 49 বাদ দাও, তাহলে কি তুমি পজিটিভ সংখ্যা পাবো না নেগেটিভ সংখ্যা পাবো? নেগেটিভ সংখ্যা পাবো। এখন আমাকে একটা জিনিস বলো, এখানে যে 4টা অপশন তুমি দেখতেছো, এই 4টা অপশনের মধ্যে নেগেটিভ অ্যাঙ্গেল কোনটা? শুধুমাত্র ডি না? ডি নাম্বার। শুধুমাত্র ডি না? কিচ্ছু দেখার দরকার নেই। যদি নেগেটিভ পাও, এখানে নেগেটিভ একটা আছে, বসিয়ে দিবা, কাহিনী শেষ। এরপরটা দেখো, এখানে কি আছে? আচ্ছা, কিছু একটা আছে। এখানে এক্স দিয়ে দিছে, ব্যাপার না, তোমরা এক্স এর একটা ভ্যালু ধরে নাও 1। এক্স দিয়ে দিলে কোনো সমস্যা নাই, ঘাবড়ানোর কোনো দরকার নাই। এক্স এর একটা ভ্যালু ধরে নিবা 1। 1 ধরে নিলে কত হয় দেখো তো? 2 1 2 5। 1 ধরলে আবার 1 3। 1 আর 3 কত? 4 7। এখানে দেওয়া আছে 1, আর এটা কত? 1 3, সরি 2 1 3, ঠিক আছে? 2। তার মানে এখন বলতেছে কি বলতো, বৃহত্তম কোণ কোনটি হবে?
বৃহত্তম কোণ কোনটি হবে? আচ্ছা, আমরা কি জানি, ছোটবেলায় একটা কনসেপ্ট পড়ছিলাম যে বৃহত্তম বাহুর বিপরীত বাহু কোণ কি হয়, বৃহত্তম না? একটা উপপাদ্য পড়ছিলাম না, ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তর হয়, মনে আছে? ওদের কি মনে আছে? বাচ্চাকালে এই জিনিসটা পড়ছিলাম যে ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তর হয়, অথবা বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তম হয়। এরকম মনে আছে? একজন একটু রেসপন্স করো, মনে আছে কিনা এই কনসেপ্টটা? তোমাদের কি এই উপপাদ্যটা মনে আছে? আচ্ছা ঠিক আছে, মনে আছে। মনে না থাকলে আজকে থেকে জেনে রাখো যে একটা ত্রিভুজে কি হয়, যদি যে বাহুটা বৃহত্তম তার বিপরীত কোণটা বৃহত্তম হয়, ঠিক আছে, যেটা বড় বড়র বিপরীত বড় হয়। এক সহজ জিনিস, যেমন হলো এই যে এই বাহুটা ছোট, এই যে দেখো, দেখছো এখানে সব থেকে বড় বাহু কোনটা, এটা না? এর বাহু কোনটা কত বড় দেখা যাচ্ছে, এই বাহুটা কত ছোট, এর কোনটা কত ছোট দেখা যাচ্ছে। এই বাহুটা দেখো এর থেকে একটু ছোট, এই যে এটার থেকে একটু ছোট এই বাহুটা, যে কারণে হচ্ছে এই কোনটা একটু ছোট মনে হচ্ছে এর থেকে। এটাই আসলে আহ পারফেক্টলি আঁকাইলে আর সুন্দর মতো বোঝা যায়, বা তুমি যদি এই যে এরকম ভাবে আঁকাও আরো আরামসে বুঝতে পারবা। দেখো, তো মনে রাখবা যে ত্রিভুজে বৃহত্তম বাহুর বিপরীত কোণ কি হয়, বৃহত্তম হয়। আচ্ছা, এখন কথা হইলো, আমাদের বলছে কি দেখো তো, আমাদের বলছে কি বলতো এখানে, যে আম, বাহুগুলি এত হলে বৃহত্তম কোনটি, বৃহত্তম কোনটি ত্রিভুজের হ্যাঁ, হলে বৃহত্তম কোনটি হবে, মানে বৃহত্তম কোনটি হবে কি? তার মানে আমাদের দেখো এখানে সাতের বিপরীত যে কোণ সেটা বের করতে হবে না? সাতের যে বিপরীতে কোণ আছে সেটা বের করতে হবে, কারণ বৃহত্তম কোণ যেহেতু বের করতে বলছে, তাহলে সাতের বিপরীতে যেটা আছে সেটাই বের করবো। এখন একটা জিনিস দেখো, আমরা ত্রিভুজটা আঁকাই। সাতের বিপরীত কোণ এইটা এ, পাঁচের বিপরীত কোণ এইটা, ধরে নাও কিছু একটা বি। আচ্ছা, এ কেন ধরতেছি, এটাকে আমরা বি ধরি, কারণ যেহেতু মাঝখানে লিখছি তাহলে বি ধরি। তাছাড়া আবার কনফিউশনে পড়ে যাবো, একে সামনে লিখছি এটাকে এ ধরি, আর এটাকে সি ধরি আগে। ওকে, ওকে। এখন দেখো, তার মানে বি কোণ সমান কি হবে, কস বি। কস বি সমান লিখবা হচ্ছে, কস বি সমান কি লিখতে হবে, কস বি সমান সন্নিহিত দুইটা বাহুর যোগফল, 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস বিপরীত বাহুর স্কয়ার করে ফেললাম, ডিভাইডেড বাই 2 গুণন 3 গুণন 5। ওকে, শেষ। এখন এইখানেও তো আমরা জানি, দেখো এইখানেও কি মনে হচ্ছে বলতো, এইখানেও মনে হচ্ছে আমাদের এই নাম্বারটা নেগেটিভ আসতেছে। তো এইখানে নেগেটিভ অ্যাঙ্গেল কয়টা আছে দেখো তো, দুইটা আছে, 120 আছে আবার 180ও আছে। এখন কোনটা হবে, এখানে কোনটা হবে, 120 হবে নাকি 180 হবে? 180 আসলে হবে না, কারণ যেহেতু কি একটা বাহুর দৈর্ঘ্য জিরো হইতে হয়, যদি ত্রিভুজের একটা কোণ 180 ডিগ্রি হইতে চায়, তাহলে তার একটা বাহু জিরো হইতে হবে। আসলে 180 ডিগ্রি কোণ সম্পন্ন কোনো ত্রিভুজ আঁকারও পসিবল না। একটা ত্রিভুজে একটা কোণই যদি 80 ডিগ্রি হয়, বাকি দুটা কোণ কি 0 ডিগ্রি হবে না? তাহলে তো ওটা ত্রিভুজ হবে না, ওইটা হবে কি একটা সরল রেখা। সো এটা আসলে পসিবল না, সো আমাদের অ্যান্সার হবে বি নাম্বার। এটা মাথায় রাখবা, এরকম ভাবে ভাববা আর কি, মাথাগুলা কাজে লাগাবো। ওকে, এবিসি ত্রিভুজের এসি বাহু দেওয়া আছে, বিসি বাহু দেওয়া আছে এবং এসিবি কোণ দেওয়া আছে। ত্রিভুজটির পরিসীমা কত? আচ্ছা, পরিসীমা মানে কি, তোমার তিনটা বাহু লাগবে। পরিসীমা মানে তোমার তিনটা বাহু লাগবে, তুমি দুইটা বাহু অলরেডি পাইছো, তার মানে 3 নাম্বার বাহু লাগবে। এখন এখন দেখো, আমরা যদি ত্রিভুজটা আঁকাই তাহলে কি ঘটনা ঘটে। ধরো এসিবি, এটা সি কোণ, তারপর এটা এ, এটা বি। এসিবি এটা সমান 120 ডিগ্রি দেওয়া আছে, 120 ডিগ্রি দেওয়া আছে। তারপর এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8, বিসির দৈর্ঘ্য দেওয়া আছে কত, বিসির দৈর্ঘ্য দেওয়া আছে বিসি বিসি 6, বিসির দৈর্ঘ্য দেওয়া আছে 6। তোমার বের করা লাগতেছে এবি বাহুর দৈর্ঘ্য। তো এখন এবি বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। এবি বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করা যায় বলতো, এবি বাহুর দৈর্ঘ্যটা কিভাবে বের করা যায়? তো আমরা দেখো, cos থি সমান জানি না, cos থি সমান কি বলতো, এটাকে আমরা ধরে নিচ্ছি, কিছু একটা ধরে নিচ্ছি সি বাহু। তো আমরা এক কাজ করি, cos থি সমান আমরা কি জানি, cos থি সমান আমরা জানি সন্নিহিত বাহুগুলোর যোগফল।
আর স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণন 8 গুণন 6। আচ্ছা, cos 120 ডিগ্রি ভ্যালু কত বল? cos 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। cos 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। মাইনাস হাফ। এটা স্লাইড নিব, দরকার নেই স্লাইড নেওয়ার। আচ্ছা, cos 120 ডিগ্রি ভ্যালু কত বলো তো? মাইনাস হাফ। আর এইখানে তুমি 8 8 গুণে 16, 16 কে 6 দ্বারা গুণ করলে কত পাওয়া যায়? 16 কে 6 দ্বারা গুণ করলে পাওয়া যায় হচ্ছে, আচ্ছা ওইভাবে না করি, 6 টা 48, 6 টা 48, 6 টা 48 এরকমই থাকবো, কাটাকাটি করা যাবে। তাহলে উপরে থাকতেছে হচ্ছে 8 স্কোয়ার মানে কত? 64। আর 6 স্কোয়ার মানে কত? 36, তার মানে 100। 100 মাইনাস সি। আর নিচে থাকতেছে কত? 48 গুণন 2, 2 গুণন 48। এটা এটা কাটা, 48 কে এই পাশে পাঠাও, পাঠালে -48 হয়। আর -48 সমান লেখা যায় 100 মাইনাস সি। বা তুমি মাইনাস সি কে এই পাশে পাঠাও, 48 কে এই পাশে পাঠাও, তাহলে সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 48। তার মানে সি এর ভ্যালু কত বলো তো? সি এর ভ্যালু, সি না, এটা তো সি স্কোয়ার ছিল। সি স্কোয়ার ছিল, তার মানে সি স্কোয়ার এর ভ্যালু কত? 100 প্লাস 48। 100 প্লাস 48। এই জিনিসটা আসলে না, এই জিনিসটা আসলে এটা ক্যালকুলেটর ছাড়া আসলে করা মনে হচ্ছে পসিবল না। এটা মনে হয় ক্যালকুলেটর সময়কার ম্যাথ, বুঝছো? আমি হয়তো ভুলে তুলে ফেলছি। তবে অ্যাজিউম করে করা যেতে পারে, দেখি আমরা কি করা যায়। সি স্কোয়ার 148 না, 148, 148, 148। তাহলে এটা কতর মতো হবে বলতো? আহ 144 হয় 12 না, 12-র কাছাকাছি হবে। 144 হয় 12, তাহলে এটা 12-র কাছাকাছি হবে, ধরে নিবা 12-র কাছাকাছি। ওকে, দেখো অপশন গুলোর মধ্যে ভালো একটা গ্যাপ আছে, অপশন গুলোর মধ্যে ভালো একটা গ্যাপ আছে। তো তুমি যদি একটুখানি সামান্য এদিক সেদিক করো, খুব বেশি প্রবলেম হবে না। 148, তার মানে এটা কি হবে বলতো? 12 প্লাস সামথিং, 12 প্লাস সামথিং। ওকে, তার মানে সি ভ্যালু হবে 12 প্লাস সামথিং। তো 12 প্লাস সামথিং ধরে করলে কত হয় দেখো? 18 আর 6 কত? 8 আর 6 কত? 14। 8 আর 6 হয় 14। 14-র সাথে 12 প্লাস সামথিং যোগ করলে হয় কত? 26 প্লাস সামথিং, নাকি? দেখো, এটা তো 13-র বেশি হইতে পারবে না। এটা কি 13-র বেশি হইতে পারবে? তোমরা আমাকে বলো। আবার 12-র কম হইতে পারবে, এটা তোমরা বুঝছি। এটা 13-র বেশি হইতে পারবে না, 12-র কম হইতে পারবে না। তো 13-র বেশি হইলে না তোমার এই 26-কে পার করবে বা 28-এর কাছে যাবে। আবার তোমার মনে করো 12-র কম হইলে না কি করবে বলতো? 28-এর নিচে আসতে পারবে, বা সরি 26-এর নিচে আসতে পারবে। তো এটা কি হবে? 12-র কমও হবে না, আবার কি 13-র বেশি হবে না। তো সেই হিসেবে আমাদের কোন অপশনটা শুধুমাত্র রাইট বলতো? আমাদের এই 26 নাম্বারটা রাইট, বুঝছো? 8 আর 6 14, 14 আর 12 26। ঠিক আছে, বুঝছি সবাই? জি ভাইয়া। বুঝছি লাস্টেরটা? এটা অনেক সময় করা লাগে, বুঝছো? ওই যে ত্রিকোণমিতিতে অনেক সময় অ্যাজিউম করা লাগে এইভাবে, যে এই মানটা এটার ভিতরে থাকবে আর কি। কারণ তোমার অনেক সময় দেখা গেছে যে আসলে সবকিছু মাথায় আসে না, বা সবকিছু করা পসিবল হয় না। তবে এটা দেওয়ার পসিবিলিটি খুব নাই, খুব একটা নাই। তবে ওই যে সাস্ট আছে, তারপর তোমার আরো কিছু ভার্সিটি আছে না, যারা খুবই কি ঘাড়া টাইপের, ওরা এই টাইপের ম্যাথ দেয়, বুঝছো? মানে ওদের টার্গেটই হচ্ছে পোলাপান যাতে না অ্যান্সার করতে পারে, বুঝছো? ওকে, আমাদের ত্রিকোণমিতিটা মোটামুটি শেষ। আর কোনো টপিক বাদ আছে কি তোমাদের জানার মতে? আর কোনো টপিক বাদ থাকার কথা না? আর কোনো টপিক বাদ থাকার কথা না, দুইটা ক্লাস মিলে। আচ্ছা, বুঝছো তো সবাই নাকি? তো জি তোমাদের ভাইয়া। তোমাদের খুব সম্ভবত পরীক্ষা নিয়ে নিবে এটার, আজকে যেহেতু 31 তারিখ, সামনের মাস থেকে আবার আমরা নতুন ভাবে শুরু করব। যাই হোক, তো তোমরা ভালো মতো পড়াশোনা করো, ম্যাথগুলো ঠিকঠাক মতো প্র্যাকটিস করো। ট্রিগোনোমেট্রি কিন্তু অনেক প্র্যাকটিস করতে হয়, কারণ তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার অ্যাজাম্পশন স্কিল তত বাড়বে, বুঝছো? তুমি যত বেশি প্র্যাকটিস করবে, তুমি মানে ম্যাথগুলোর প্রসেস গুলো তোমার মাথায় তত বেশি কি আটকে থাকবে। সো প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর। আর আগের ক্লাসটা দেখে না থাকলে দেখে নিবা সবাই। আর ঠিক আছে, তাহলে থাকো সবাই, আল্লাহ হাফেজ। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। ভালো মতো পড়াশোনা করো, নিজেদের খেয়াল রাখো। গেলাম আমি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।